ওকে, সো আজকে আমরা যেটা পড়বো সেটা হলো ট্রি ডেটা স্ট্রাকচার। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ডেটা স্ট্রাকচার। তো ট্রি মানে হলো গাছ। আমরা প্রকৃতিতে গাছ দেখতে পাই। তো ন্যাচারাল ট্রি এবং কম্পিউটার সায়েন্সের ট্রির মধ্যে পার্থক্য হলো যে ন্যাচারাল ট্রিটা দেখতে এরকম হয়, আর কম্পিউটার সায়েন্সের ট্রিটা হচ্ছে আপসাইড ডাউন। তার মানে হচ্ছে রুটটা হচ্ছে উল্টা দিকে, আর ব্রাঞ্চেস গুলা হচ্ছে, রুটটা হচ্ছে উপরে, ব্রাঞ্চেস গুলো হচ্ছে নিচে। তো কম্পিউটার সায়েন্সের ট্রি দেখতে কিরকম হয়? কম্পিউটার সায়েন্সের ট্রি অনেকটা এরকম। এখানে একটা ট্রির এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। ট্রিটা হচ্ছে মূলত আসলে আমরা এভাবে বলবো যে ট্রিটা হলো হাইরার্কিক্যাল রিলেশনশিপ। হাইরার্কিক্যাল। এর আগে আমরা যে ডাটা স্ট্রাকচার গুলি পড়েছি, যেমন আমরা যদি বলি লিঙ্ক লিস্টের কথা যদি বলি, লিঙ্ক লিস্ট বা অ্যারে, স্ট্যাক, কিউ, যেগুলি আমরা পড়েছি সেগুলি হচ্ছে লিনিয়ার। আমরা যদি লিঙ্ক লিস্টটা আঁকি তাহলে আমরা দেখবো যে এখানে ডেটার, একটা ডাটার সাথে একটা ডাটার রিলেশনশিপটা রৈখিক, তাই না? এই জন্য এটাকে বলে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আর এগুলিকে বলে হাইরার্কিক্যাল, কারণ এটা হচ্ছে এটার মধ্যে ধাপ থাকে। যেমন এটা একটা ডেটা এলিমেন্ট, যেটাকে আমরা বলছি নোড, এগুলিকে বলে নোড। আর নোড গুলি কানেক্টেড থাকে যেটা দিয়ে, সেগুলিকে বলে এজ। এবং এদের সাথে রিলেশনশিপটা আমরা এভাবে বলতে পারি, রিলেশনশিপটা ফ্যামিলি ট্রি এর সাথে তুলনা করা যেতে পারে। ফ্যামিলিতে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে যে দেখা যায় যে প্যারেন্ট থাকে, হ্যাঁ, প্যারেন্টের চিলড্রেন থাকে। আমি ধরলাম যে এটা হচ্ছে ডটার, এখানে আছে হচ্ছে সান। তারপরে আবার প্যারেন্টের রো আবার প্যারেন্ট থাকে, যেটা হচ্ছে ডটারদের জন্য হচ্ছে সান এন্ড ডটারদের জন্য গ্র্যান্ড প্যারেন্ট, গ্র্যান্ড প্যারেন্ট। আবার এরও উপরে থাকে অ্যানসেস্টররা, অ্যানসেস্টর বাংলায় পূর্বপুরুষ, ঠিক আছে। আর এইখানে থাকবে গ্র্যান্ড চিলড্রেন, এর নিচে যারা, এদের যখন চিলড্রেন হবে, সান এন্ড ডটারদের যখন চিলড্রেন হবে, তখন এগুলো হচ্ছে গ্র্যান্ড চিলড্রেন। তো এই যে ফ্যামিলিতে যে একটা যে ধাপ আছে, প্যারেন্টদের যে ধাপ, প্যারেন্টদের যে জেনারেশন, সান এন্ড ডটারদের জেনারেশন ডিফারেন্ট, এবং তাদের চেয়ে গ্র্যান্ড চিলড্রেনদের ডটার ডিফারেন্ট। তো এই যে ডাটার যে উপস্থাপনা, এই উপস্থাপনাটা হচ্ছে হায়ারার্কিক্যাল, এটা লিনিয়ার না। তো এইটাই হচ্ছে আসলে ট্রিতেও এই ঘটনাটা ঘটে। ট্রিতে বিভিন্ন লেভেল থাকে, প্রত্যেকটা লেভেলে বিভিন্ন নোড থাকে, এগুলো হচ্ছে আমাদের নোড, নোড। এবং নোড গুলি কানেক্টেড থাকে বিভিন্ন এজ দিয়ে, এগুলিকে বলা হচ্ছে এজ। সো সবচেয়ে উপরে যে নোডটা থাকে সেটাকে আমরা বলি রুট। তো আমরা এই ট্রি এর এখন টার্মিনোলজি যেগুলো পড়বো, টার্মিনোলজি পড়ার আগে আমরা দেখি যে আমরা একটা ফ্যামিলি ট্রি এর এক্সাম্পল দিয়েছি, আর কি কি এক্সাম্পল হতে পারে রিয়েল লাইফে ট্রি এর। যেমন এটা হচ্ছে একটা লিনাক্সে একজন ইউজার যার নাম হচ্ছে স্মিথ। স্মিথ হোম ডিরেক্টরির মধ্যে স্মিথের ফোল্ডার আছে, এবং সেই ফোল্ডারের ভিতরে কিভাবে সাব ফোল্ডার গুলি সাজানো আছে। যে এই হোম স্মিথের ভিতরে এই কয়েকটা ফোল্ডার আছে, পিকচার, কোর্স, জাভা, মিউজিক, ডকুমেন্টস, এগুলো আছে। আবার কোর্সের ভিতরে এই দুইটা সাব ডিরেক্টরি আছে, এই দুইটা ডিরেক্টরি আছে। আবার এটার ভিতরে আরো দুইটা ডিরেক্টরি আছে। এইভাবে করে তাহলে একটা ভিতরে আর একটা, এই ডাটাটাকে আমরা কিন্তু এরকম ট্রি আকারে আসলে ডিরেক্টরি স্ট্রাকচার কিন্তু আসলে একটা ট্রি স্ট্রাকচারই বলা চলে। এছাড়া আর এক্সাম্পল দিতে পারি যে বইয়ের ভিতরে আমরা জানি যে বইয়ের ভিতরে বিভিন্ন চ্যাপ্টার থাকে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার ডট 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 চ্যাপ্টার 12, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের ভিতরে সেকশন থাকে। সেকশন যেমন চ্যাপ্টার 1 এর ভিতরে যে একটা সেকশন, সেটাকে আমরা বললাম 1.1। আবার 1.1 সেকশনটা আবার বিভিন্ন সাবসেকশনে বিভক্ত হতে পারে, যেমন সেকশন 1.1.1, 1.1.2, 1.1.3। তাহলে এটা একটা কিন্তু ট্রি স্ট্রাকচার তৈরি করছে। এই ধরনের তথ্যগুলি আমরা উপস্থাপনা এবং ব্যবহারের জন্য আমাদের কিন্তু কম্পিউটার সায়েন্সের ট্রি ডাটা স্ট্রাকচারে প্রয়োজন হয়ে থাকে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ডাটা স্ট্রাকচার। তো এখন আমরা যেটা করব যে আমরা বেশ কিছু টার্মিনোলজির সাথে পরিচিত হব আমাদের মূল প্রোগ্রামিং এর দিকে যাওয়ার আগে বা অ্যালগরিদমের দিকে যাওয়ার আগে।
তো প্রথমে আমরা যেটা আগেই বলেছি যে রুট, আমরা এখানে দেখতে পাচ্ছি রুট, তাহলে এই ট্রিটা, এখানে যে ট্রিটা আমরা দেখতে পাচ্ছি এই ট্রিটার রুট হচ্ছে টি, তার মানে সবচেয়ে উপরে যে, যার উপরে আর কেউ নেই সেটাই হচ্ছে রুট, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। তাহলে এই ট্রিটার রুট হলো টি। আচ্ছা, 5 বলতে কি বোঝায়? তাহলে এখানে আমরা টি থেকে যদি কে তে যেতে চাই, তাহলে আমরা প্রথমে যেতে হবে, আমাদেরকে টি থেকে সি তে যেতে হবে, সি থেকে আমরা আর এ যাব, আর থেকে আমরা কে তে আসবো। তাহলে এইটাই আমরা দেখতে পাচ্ছি একটা ডিফারেন্ট কালার করা আছে, তাহলে এটাই টি সি আর কে, এটাই হচ্ছে পাথ টু গো ফ্রম টি টু কে। তাহলে এই নোডগুলো হচ্ছে পাথ ক্রিয়েট করছে, টি সি আর কে, এটাকে বলে পাথ। এরপর আমরা বেশ কিছু ডেফিনিশন দেখবো, যেটা খুবই সহজ আসলে। যেমন প্যারেন্ট কি? যেমন এইখানে আমরা যদি বলি যে এক্স, এক্স হচ্ছে বি এবং জি এর প্যারেন্ট, এক্স হচ্ছে বি এবং জি এর প্যারেন্ট। আবার একইভাবে বিপরীত ক্রমে যদি আমরা বলতে চাই যে বি এবং জি হচ্ছে চিলড্রেন কার? এক্স এর, তাহলে এই বি এবং জি হচ্ছে চিলড্রেন কার? চিলড্রেন, দুইজনেই চিলড্রেন কার? এক্স এর চিলড্রেন। এবং সিবলিং কাকে বলে? তাহলে এই বি এবং জি দুইজনেরই প্যারেন্ট, যেহেতু বি এবং জি দুইজনেরই প্যারেন্ট যেহেতু এক্স, তাহলে বি এবং জি পরস্পরের আমরা বলতে পারি যে এরা হচ্ছে সিবলিং। এখন নোডের মধ্যে দুই ধরনের নোড আমরা বলতে পারি, সবই আমরা তো একটু আগে বলেছি যে সবই তো হচ্ছে নোড, এই ট্রিটার সবগুলি হচ্ছে নোড, এটা হচ্ছে রুট নোড। এখন দুই ধরনের নোড আছে, একটা হচ্ছে এখানে কালার করা আছে, এই যে একটু গ্রেইশ অথবা ব্লুইশ কালার করা যেটা আছে সেটাকে বলা হয় ইন্টেরিয়র নোড, এগুলিকে বলা হচ্ছে ইন্টেরিয়র নোড। তার মানে হচ্ছে ইন্টেরিয়র নোড হচ্ছে সেগুলি যার অন্তত পক্ষে, একটু খেয়াল করে দেখো এখানে এক্স, জি বা আর, সি, টি, এদের অন্তত অ্যাটলিস্ট যেটা অ্যাটলিস্ট ওয়ান চাইল্ড আছে, একটা করে চাইল্ড হলেও আছে। এবং আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখবো যে জে এর কিন্তু কোনো চাইল্ড নাই, আবার খেয়াল করে দেখো বি এর কিন্তু চাইল্ড নাই, আবার জি এর এখানে চাইল্ড নাই, এখানে কে এরও চাইল্ড নাই, এম এরও চাইল্ড নাই। তাহলে এগুলি হোয়াইট করা আছে, এগুলি কিন্তু ডিফারেন্ট নোড, এগুলিকে আমরা বলি লিফ নোড। ঠিক আছে, এগুলি হচ্ছে লিফ নোড আর এগুলি হচ্ছে ইন্টেরিয়র নোড, যার অ্যাটলিস্ট একটা করে চাইল্ড আছে। সাবট্রি, তাহলে যেমন আমরা বলেছি যে এই টোটাল ট্রিটার রুট হচ্ছে টি। আবার আমরা যদি এই টি এর একটা চাইল্ড সাপোজ এক্স এর কাছে যাই, তাহলে আমরা দেখবো যে এটা এক্স এর পরে যেই অংশটা আছে, এই টোটাল অংশটা, এটা কিন্তু একটা আরেকটা ট্রি ফর্ম করছে, কিন্তু এই ট্রিটা আছে টি এর আন্ডারে। আবার যদি আমরা এদিকে যাই, টি এর আরেকটা চাইল্ডের কাছে যাই, হুইচ ইজ সি, তাহলে সি এর আন্ডারে যারা আছে এটাও কিন্তু একটা, এই টোটালটা আমরা যেটা দেখতে পাচ্ছি টোটালটাও কিন্তু একটা ট্রি হিসেবে চিন্তা করতে পারি, বাট এটা নিজেই রুট না, এর একজন প্যারেন্ট আছে হুইচ ইজ টি। তাহলে এই জন্য এটাকে আমরা ট্রি বলছি না, কিন্তু আমরা এটাকে বলি সাব ট্রি। কিন্তু আমরা বাই ডেফিনেশন আমরা যদি খেয়াল করি যে সাব ট্রিটাও কিন্তু আসলে একটা ট্রি হিসেবে আমরা চিন্তা করতে পারি, এবং যেখানে হচ্ছে এই সি হচ্ছে এই সাব ট্রিটার রুট হচ্ছে কিন্তু সি। এই জন্য আমরা বলি যে ট্রিকে আসলে রিকার্সিভলি চিন্তা করা যায়, কারণ সবসময় প্রত্যেকটা নোডই কিন্তু আসলে একটা রুট, এবং সেই রুটের আন্ডারে কিন্তু আবার তার চিলড্রেনরা আছে, এবং টোটালটা মিলে কিন্তু আবার একটা সাবট্রি তৈরি করছে। তো এটা হচ্ছে সাবট্রির বিষয়। আমরা অনেক কিছু পড়লাম এখানে, আমরা দেখি রুট আমরা জানলাম, সিবলিং কি, যেমন এখানে সি এর দুইটা চিলড্রেন এফ এবং জি, এরা হচ্ছে পরস্পর সিবলিং। এটা হচ্ছে লিফ নোড, আইটা হচ্ছে লিফ নোড, কারণ এর কোনো একটাও চিলড্রেন নাই, একটাও চাইল্ড নাই। এটা হচ্ছে চাইল্ড নোড, এটা হচ্ছে প্যারেন্ট নোড, ডি হচ্ছে এইচ এবং আই এর প্যারেন্ট, এবং এই টোটালটা হচ্ছে একটা সাবট্রি। এবং ট্রি এর প্রত্যেকটা এই যে এটা যেমন রুটটাকে আমরা ধরি এটা লেভেল 0 তে আছে, রুটে পরে যে লেভেলটা সেটাকে আমরা বলি লেভেল 1,
এইভাবে লেভেল 2, লেভেল 3 লেভেলে ভাগ করা। ওকে, সো আমরা এখন যেটা করব যে একটা বিশেষ ধরনের ট্রি পড়বো, সেটা হচ্ছে বাইনারি ট্রি। তাহলে একটু আগে আমরা যে ট্রিটা পড়েছি, আমরা যে বিভিন্ন ট্রি দেখেছি, যেমন এই ট্রিটার কথা যদি ধরি, অথবা তাহলে নর্মালি বাই ডেফিনেশন একটা ট্রি এর ট্রিতে একটা রুটের অনেকগুলি চাইল্ড থাকতে পারে। তাহলে এটা যদি এ হয়, তাহলে এর বি, সি, ডি তিনটা চাইল্ড, এটা সম্ভব। বাট আমরা এখন একটা বিশেষ ধরনের ট্রি দেখতে যাচ্ছি যেখানে এটা সম্ভব না। তাহলে বাইনারি ট্রি কাকে বলে? বাই মানে হচ্ছে 2, ঠিক আছে? তার মানে বাইনারি ট্রির ডেফিনিশন হলো অ্যাটমোস্ট চাইল্ড থাকবে, অ্যাটমোস্ট চিলড্রেন হবে 2, তবে 2 এর বেশি হতে পারবে না। তাহলে প্রশ্ন হচ্ছে 2 এর কি কম হতে পারবে? হ্যাঁ, 2 এর কম হতে পারবে। যেমন এই ই এর চাইল্ড সংখ্যা হচ্ছে 1, এর একটা চাইল্ড। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি এফ এর হচ্ছে 0টা চাইল্ড, কোনো চাইল্ড নেই। সুতরাং এটা অ্যালাউড। বাট এখানে কোনো একটা নোড নাই যার 2টার বেশি চিলড্রেন আছে। সো এটা হচ্ছে বাইনারি ট্রি ডেফিনিশন, যেখানে আমরা বলি যে অ্যাটমোস্ট 2টা চিলড্রেন থাকতে পারে। এখন আমরা বাইনারি ট্রি কিছু প্রপার্টি বা বৈশিষ্ট্য পড়ব। প্রথমে আমরা যেটা দেখব যে জেনারেশন। তাহলে নোড, আমরা একটু আগে বলেছি যে বাইনারি ট্রির নোড গুলি এক একটা লেভেলে অর্গানাইজড হয়। যেমন রুটের লেভেল হচ্ছে, আমরা বলি এখানে 3টা ডিফারেন্ট ধরনের বাইনারি ট্রি আমরা দেখতে পাচ্ছি। সো এই ট্রিতে আমরা দেখছি যে প্রত্যেকটারই রুট আছে লেভেল 0। তো বাইনারি ট্রি বা যে কোনো ট্রিরই রুটটাকে ধরা হয় লেভেল 0, এবং এর পরে লেভেলগুলোকে ক্রমান্বয়ে লেভেল 1, 2, 3 এভাবে ধরা হয়। তাহলে বাইনারি ট্রি নোডগুলি লেভেল আকারে অর্গানাইজ হয়, এবং একটা লেভেলে যেই নোডগুলি থাকে তাদেরকে বলা হয় জেনারেশন। যেমন এখানে হচ্ছে বি আর সি, আমরা যেটা দেখছি যে এই ট্রি এর ক্ষেত্রে তাহলে বি আর ট্রি একটা জেনারেশনকে করেসপন্ড করছে। তাহলে বি আর সি আছে কোথায়? লেভেল 1-এ আছে, এবং এরা একটা জেনারেশনকে করেসপন্ড করে। তাহলে প্রত্যেকটা লেভেলই করেসপন্ডস টু এ জেনারেশন। এরপরে আমরা যেটা দেখবো যে সেটা হচ্ছে ডেপথ। তাহলে ডেপথ কাকে বলে? ডেপথ হচ্ছে ডিস্টেন্স ফ্রম রুট। যেমন হচ্ছে যদি আমরা জি এর কথা কনসিডার করি, তাহলে জি এর ডেপথ হচ্ছে এই ট্রিতে, জি এর ডেপথ হচ্ছে, ডেপথ অফ জি হচ্ছে 3, কারণ এটা রুট থেকে এর ডিস্টেন্স হচ্ছে 3। এটা হচ্ছে রুট থেকে 1, 2, 3 দূরত্ব হচ্ছে 3। আবার এইখানে যদি ধরি, এইখানকার জি, এইখানে কিন্তু এর ডেপথ কিন্তু আবার এইখানে এই জি এর ডেপথ হচ্ছে 2। আবার এইখানে যদি আমি এই জি এর যদি ডেপথ গুনতে যাই, তাহলে এর ডেপথ হচ্ছে 6। তাহলে এটা হচ্ছে বাইনারি ট্রির ডেপথ। আচ্ছা, হাইট কাকে বলে? হাইট হচ্ছে নাম্বার অফ লেভেলস ইন দ্য ট্রি, নাম্বার অফ লেভেলস ইন দ্য
tree. Okay, so let me erase okay, so height হচ্ছে number of levels in the tree. তাহলে এই যে ট্রিটা, এই যে ট্রিটা আছে, এই ট্রিটার হাইট কত হবে? এটা হচ্ছে আমরা যদি লেভেল গণি, এটা লেভেল নাম্বার, আমরা একটু খেয়াল করি যে এটা লেভেল নাম্বার কিন্তু 0 এবং এটার লেভেল নাম্বার হচ্ছে 1। এইভাবে আমরা লেভেলকে নাম্বারিং করি, বাট লেভেল যদি আমরা কাউন্ট করতে যাই তাহলে এইটা হচ্ছে 1 2 3 4, তাহলে এটা হচ্ছে 4টা লেভেল আছে, টোটাল লেভেল আছে, লেভেল সংখ্যা মানে নাম্বার অফ লেভেল হচ্ছে 4। এই জন্য এটার হাইট আমরা বলবো, এইটার হাইট আমরা বলবো 4। আবার একইভাবে আমরা যদি এই ট্রিতে দেখি, এই ট্রিতে লেভেল সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6, তাহলে এই ট্রির হাইট বা এইচ আমি দেখি সংক্ষেপে, তাহলে এইচ হচ্ছে 6। আবার এই ট্রিতে আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রিতে 8টা লেভেল আছে, যেহেতু লেভেল 7 পর্যন্ত গিয়েছে তাহলে আমরা ইজিলি কাউন্ট না করে বলতে পারি যে এখানে টোটাল লেভেল সংখ্যা হবে 8টা। সুতরাং এই ট্রিটার হাইট হবে 8, তাহলে এটা হচ্ছে হাইট। এখন উইডথ কি? উইডথ হচ্ছে, let me clean it up a little bit. Okay, উইডথ হচ্ছে নাম্বার অফ নোডস on the level containing most nodes. উইডথ আমরা কিভাবে বের করব? the level, লিখতে পারি the level containing ওই লেভেল থেকে আমরা উইডথটা বের করতে পারবো। ওই লেভেলে যতগুলি নোড আছে সেটার সংখ্যা থেকে আমরা উইডথটা বের করতে পারবো। তার মানে উইডথ হচ্ছে বাংলায় প্রস্থ যেহেতু, তাহলে আমরা দেখি যে এই ট্রিটার উইডথ কত হবে। তাহলে সবচেয়ে বেশি নোড আছে এই লেভেলে, লেভেল নাম্বার 2 তে, আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4, তাহলে এটার উইডথ হবে, এই ট্রিটার উইডথ হবে 4। তাহলে এই ট্রিটার হাইটও 4, উইডথও 4। আচ্ছা, এই ট্রিটার হাইট ছিল 6, এখন আমরা দেখি যে উইডথ কত হবে। তাহলে উইডথ হচ্ছে, এখানেও লেভেল 2 তে সর্বোচ্চ নোড আছে, তাহলে এটার নোড হচ্ছে 1 2 3, তাহলে এর চেয়ে প্রশস্ত আর কোনো জায়গা নাই। এখানেও আমরা দেখতে পাচ্ছি মাত্র 2টা আছে, আর এখানে প্রত্যেকটা লেভেলে একটা একটা করে আছে। সো এটাই হচ্ছে সবচেয়ে প্রশস্ত জায়গা। তাহলে এখানে নোড সংখ্যা হচ্ছে 3, তাহলে এই জন্য এই ট্রি এর উইডথ আমরা বলবো 3। এবং এই ট্রিতে খুব সহজ, আমরা দেখতে পাচ্ছি যে কোনো লেভেলে একটার বেশি নোড নাই, সুতরাং এই ট্রি এর উইডথ হচ্ছে 1। ইজিলি আমরা এটা বলতে পারি। এরপরে আমরা বলবো যে সাইজ, এটা ট্রি এর সাইজ কি? তাহলে সিম্পলি এটা হচ্ছে সিম্পলি দ্য নাম্বার অফ নোডস ইন দ্য ট্রি, সিম্পলি দ্য নাম্বার অফ নোডস ইন দ্য ট্রি। তাহলে একটা এমটি ট্রি এর কথা যদি ধরি, যে ট্রি এ কিছুই নাই, সেই ট্রি এ হচ্ছে হাইট 0, উইডথ 0 এবং সাইজও হবে 0। আবার এই ট্রি গুলাতে আমরা দেখি যে সাইজ কত, যেমন এখানে কত টোটাল নোডের সংখ্যা কত, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এটার সাইজ হচ্ছে 9। এটার সাইজ আমরা কাউন্ট করলে দেখবো যে 9, আর এটার সাইজ এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 8।
এখন আমরা যদি প্রশ্ন করি যে একটা বাইনারি ট্রি উইথ সাইজ n, সাইজ যদি n হয় তাহলে এখানে এর ম্যাক্সিমাম হাইট কত হবে? ম্যাক্সিমাম হাইট ইকুয়াল টু what? তাহলে n সংখ্যক, তাহলে আমরা একটু এই এক্সাম্পলটা দেখি যে n যদি আমরা 8 ধরি, আপাতত n যদি 8 ধরি, তাহলে এটা ম্যাক্সিমাম হাইট কত? তাহলে হাইট ম্যাক্সিমাইজ করতে চাইলে আমাকে প্রত্যেক লেভেলে সবচেয়ে সর্বনিম্ন সংখ্যক নোট দিতে হবে। তাহলে প্রত্যেক লেভেলে একটার বেশি নোট দেওয়া যাবে না আমি যদি হাইট ম্যাক্সিমাইজ করতে চাই। তাহলে এটা হচ্ছে সেই কেস, প্রত্যেকটা লেভেলে একটা একটা করে নোট আছে। তাহলে এটার হাইট কত? এটার হাইট হচ্ছে 8, আমরা দেখেছি। তাহলে আমরা এখানে বলতে পারি যে a binary tree with size n has a maximum height of n. তাহলে আমরা এটার উত্তর পেয়ে গেলাম যে ম্যাক্সিমাম হাইট হতে পারে n। বাট এখন এর চেয়ে একটু কঠিন প্রশ্ন হলো যে মিনিমাম হাইট কত হতে পারে? মিনিমাম হাইট কত হতে পারে? তাহলে এটা বোঝার জন্য আমাকে যেটা জানতে হবে যে একটা বাইনারি ট্রির প্রত্যেকটা লেভেলে সর্বোচ্চ কতগুলি করে নোট থাকতে পারে। তাহলে এটার যে হিসাবটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেমন প্রথম লেভেলে লেভেল 0 আর কি, লেভেল 0-তে শুধু রুটই থাকবে। তার মানে লেভেল 0-তে হচ্ছে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে একটাই নোট থাকবে। এরপরে লেভেল 1-এ হচ্ছে রুটকে আমরা সর্বোচ্চ 2 ভাগে ভাগ করতে পারি, কারণ 2 এর বেশি আমরা যেতে পারবো না যেহেতু। তার মানে লেভেল 1-এ 2টা। একইভাবে এই দুইটাকে যদি আবার দুইটা করে ভাগে ভাগ করি তাহলে লেভেল 2-তে টোটাল 1 2 3 4 আমরা দেখতে পাচ্ছি 4টা থাকে। এইভাবে আমরা এই হিসাবটা কিন্তু বের করতে পারি। এই 4টাকে আবার প্রত্যেকটাকে দুইটা করে ভাগ করা যাবে। এইভাবে কিন্তু এখানে আমাদের 8 হবে। ঠিক আছে, সো এটাকে একটা সূত্রের মধ্যে নিয়ে আসা যায়, যেমন লেভেলের সাথে সম্পর্ক যুক্ত করি। তাহলে যদি 2 টু দি পাওয়ার লেভেলের যে লেভেল বা লেভেলের যে নাম, সেই নামটা যদি দিই যে এই 0 লেভেলে, আমরা বলবো যে 0 লেভেলে নোট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। আর 1 নাম্বার লেভেলে হবে তাহলে 2 এর উপরে লেভেলের নামটা বলে দিব 1 নাম্বার লেভেল, তাহলে 2 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 2। একইভাবে লেভেল 2-তে হবে 2 টু দি পাওয়ার 2 which is 4। লেভেল 3-তে হবে 2 কিউব which is 8। এইভাবে একদম সবচেয়ে শেষের লেভেলের নাম কি বা সবচেয়ে শেষের লেভেলকে আমরা কিভাবে চিহ্নিত করি? যদি হাইট হয় h, তাহলে সবচেয়ে শেষের লেভেল হবে h-1, কারণ এটা আমরা একটু আগে দেখেছি যে লেভেল যদি 7টা লেভেল থাকে তাহলে হাইট হয় 8। তার মানে আমরা বলতে পারি যে হাইট যদি h হয়, তার মানে আমরা বলতে পারি যে হাইট যদি h হয় তাহলে লাস্ট লেভেল আমরা পাবো h-1। তাহলে একইভাবে আমরা বলতে পারি যে হাইট যদি h হয় তাহলে লাস্টের লেভেল হবে h-1। তাহলে লাস্টের যে লেভেল সেখানে আমাদের নোডের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার h-1। এই সংখ্যাটা যাই আসুক সেটা হবে। তো এভাবে আমরা জানতে পারি যে প্রত্যেকটা লেভেলে টোটাল কতগুলো করে সর্বোচ্চ কত আমাদের নোট থাকতে পারে। এখন তাহলে ম্যাক্সিমাম হাইট কত হতে পারে? তাহলে ম্যাক্সিমাম হাইট হচ্ছে সাইজ যদি n হয়, তাহলে সাইজ যদি n হয় এই সমস্যাটা আসলে আমরা এভাবে ইয়ে করতে পারি যে দেখা গেল যদি 8টা হয় তাহলে 8টাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 4 4 হয়, এবং 4কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 2 হয়। আবার এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 2, 2কে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে 1 1 করে। তাহলে টোটাল লেভেল আমরা দেখতে পাচ্ছি কয়টা লেভেল হলো? 1 2 3 4, 4টা লেভেল, তাই না? তো এই যদি লেভেলের যদি সাইজ n হয় তাহলে এটা বের করার আমাদের একটা সূত্র আছে। এই যে আমরা যে কোনো সংখ্যাকে 2 দিয়ে বারবার ভাগ করছি কত না হওয়া পর্যন্ত,
আর ভাগ যায় না এরকম সিচুয়েশন না হওয়া পর্যন্ত সেটাকে আসলে সেটার ডেফিনেশন হচ্ছে লগ বেস 2। তাহলে লগ বেস 2 হচ্ছে n n এবং এখানে একটা +1 দিব। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র যে ম্যাক্সিমাম হাইট কত হবে যদি সাইজ হয় n, তাহলে log n বেস 2 +1। এখন আমরা বাইনারি ট্রির কিছু প্রপার্টি দেখব। ফুল বাইনারি ট্রি কাকে বলে? তাহলে প্রত্যেক ইন্টেরিয়র নোড, যেমন এই যে লিফ নোড বাদে, এটা লিফ নোড, এটা লিফ নোড, এটা লিফ নোড, তাহলে লিফ নোড গুলি আমি ক্রস চিহ্ন দিচ্ছি। লিফ নোড বাদে সবগুলি নোডের দুইটা দুইটা করে চিলড্রেন থাকলে সেটাকে বলে ফুল বাইনারি ট্রি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটা যেটা আছে সেগুলি সবাই ফুল বাইনারি ট্রি বলতে হবে, কারণ লিফ নোড ছাড়া সমস্ত ইন্টেরিয়র নোড গুলিতে দুইটা দুইটা করে চিলড্রেন আছে। আর পারফেক্ট বাইনারি ট্রি কি? পারফেক্ট বাইনারি ট্রি হচ্ছে একটা ফুল বাইনারি ট্রি যেখানে সমস্ত লিফ নোড গুলি সেম লেভেলে হয়। যেমন এটা ফুল বাইনারি ট্রি কিন্তু লিফ নোড গুলি কিন্তু সেম লেভেলে নাই। যেমন এটা একটা লিফ নোড কিন্তু এটা আছে লেভেল কততে? লেভেল 1 এ, লেভেল 1 এ। আবার এটা আছে লেভেল 2 তে, এই লিফ নোড লেভেল 3 তে। এরকম ভাবে বিভিন্ন লিফ নোড, এটা লিফ নোড বিভিন্ন লেভেল আছে, এটা লিফ নোড বিভিন্ন লেভেল আছে, এটা একটা এটা একটা। কিন্তু কমপ্লিট বাইনারি পারফেক্ট বাইনারি ট্রি সেটাই যেখানে দেখো এখানে সমস্ত লিফ নোড কিন্তু একটা লেভেলে আছে। তার মানে উপরের সবগুলি আসলে ফুল বাইনারি ট্রি। সেজন্য তার মানে হচ্ছে একদম লাস্টের যে লেভেল আছে সেই লেভেল ছাড়া সবগুলি আসলে ফুল, সবগুলি দুইটা দুইটা করে চিলড্রেন আছে, এরকম সিচুয়েশন। এটাকে আমরা ভিন্নভাবে বলতে পারি যে সমস্ত লিফ নোড গুলি সেম লেভেলে থাকবে। ফুল বাইনারি ট্রি যেটা সমস্ত লিফ নোড গুলি সেম লেভেল আছে, যেমন এটার লিফ নোড গুলি সব আছে 0 1 2 3 লেভেল 3 তে আছে। ওকে, তাহলে কমপ্লিট বাইনারি কি ট্রি কি? কমপ্লিট বাইনারি ট্রি হচ্ছে সেই ট্রি যেটার h-1 হাইট h-1 পর্যন্ত এটা একটা পারফেক্ট বাইনারি ট্রি। h-1 পর্যন্ত এটা একটা পারফেক্ট বি ট্রি। তাহলে হাইট h-1 হাইট মানে হচ্ছে এই পর্যন্ত, হাইট এইটুক, মানে লাস্টের নোটটা যদি হাইট যেহেতু হিসাব করছি আমরা, লেভেল h-1 বললে কিন্তু এই লেভেল বুঝাতো, বাট হাইট যখন h-1 তার মানে এইটুক লাস্টের যে লেভেল আছে তার আগ পর্যন্ত এটা একটা পারফেক্ট বাইনারি ট্রি, পারফেক্ট বাইনারি ট্রি। এবং লাস্টের লেভেলে যেটা হতে পারবে, লাস্টের লেভেলে যেটা লেফট থেকে রাইট পর্যন্ত স্লট গুলি কমপ্লিট থাকবে। তার মানে লেফটের স্লট গুলি কমপ্লিট থাকতে হবে, কিন্তু রাইটে যদি ফাঁকা থাকে অ্যাজ ইউ ক্যান সি এখানে, তাহলে কিন্তু অসুবিধা নেই। তাহলে এটা একটা কমপ্লিট বাইনারি ট্রি, এটা একটা কমপ্লিট বাইনারি ট্রি। কিন্তু এই যে এক্স এবং ওয়াই যে মার্ক করা আছে, এক্স এবং ওয়াই যদি না থাকতো, সাপোজ এখানে এক্স এবং ওয়াই নাই, শুধু এটা আছে, তাহলে কিন্তু এটা একটা কমপ্লিট বাইনারি ট্রি না। এটাকে তখন আমরা কমপ্লিট বাইনারি ট্রি বলবো না। তাহলে কখন কমপ্লিট বাইনারি ট্রি বলবো? যখন লেফট থেকে রাইটে কমপ্লিট, যেমন লেফটে এই তিনটা কমপ্লিট কিন্তু রাইটে এই কোনোটারই কোনো বাচ্চা নাই, সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই। আবার এটাও লেফট থেকে সবগুলো কমপ্লিট আছে, যদি কোনো একটা না থাকতো, যদি এ না থাকতো বা বি না থাকতো বা সি না থাকতো, তাহলে যদি শুধু এটা আছে তাহলে কিন্তু এটাকে আমরা কমপ্লিট বাইনারি ট্রি বলতে পারতাম না। তাহলে এখন আমরা চলে আসবো ইমপ্লিমেন্টেশনে। তাহলে আমরা ট্রিটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করব? তাহলে এটা যদি একটা ট্রি হয়, টি, এর পাশে আছে এক্স, এর পাশে আছে সি, বি, জি, সি এর দুইটা চিলড্রেন জে, আর জি এর একটা জি, আর এর দুইটা কে এবং এম।
তাহলে এরকম যদি একটা বাইনারি ট্রি থাকে তাহলে সেই বাইনারি ট্রিটাকে আমরা কম্পিউটারে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি বাই ডিন্ট অফ এ লিস্ট, বা আমরা বলতে পারি যে লিঙ্কড লিস্ট। তাহলে এটা এমন একটা লিঙ্ক লিস্ট যে লিঙ্ক লিস্টে একটা ডেটা নোড আছে এবং লেফট সাবট্রি এবং রাইট সাবট্রি রাখার জন্য দুইটা অ্যাড্রেস রাখার, লেফট এবং রাইট সাবট্রি জন্য লেফট সাবট্রি রাখার জন্য একটা অ্যাড্রেস রাখার একটা জায়গা আছে, রাইট সাবট্রি অ্যাড্রেস রাখার জন্য আরেকটা জায়গা আছে। সো এইভাবে আমরা কাজটা করতে পারি। এটা আমরা যেভাবে লিঙ্ক লিস্টটা এঁকেছি সেভাবে যদি আঁকি, এখানে ডিফারেন্ট স্টাইলেও আঁকতে পারি। যেমন এটা হচ্ছে টি, তাহলে টি এর হচ্ছে লেফট এবং রাইট, দুইটা থাকলো, দুইটা সাবট্রি অ্যাড্রেস রাখার জায়গা থাকলো, এবং এখানে এক্স, এক্স এর পরেও আবার দুইটা জায়গা। এইভাবে করে আমরা কিন্তু আঁকতে পারি। এটা হচ্ছে বি, যেহেতু বি এর কোনো চাইল্ড নাই তাহলে এখানে ক্রস হবে। আবার এটা হচ্ছে জি, তাহলে জি এরও লেফট রাইট ক্রস। তাহলে এটা আমরা ইজিলি কিন্তু একটা ক্লাস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে ক্লাস আমরা এটার নাম রাখতে পারি বি ট্রি, যে কোনো নাম কিন্তু রাখা যায় ক্লাসের, হ্যাঁ, ক্লাস বি ট্রি। এবং এখানে আমরা একটা ইনিট রাখতে পারি, ডেফ ইনিট। আমরা এটা বলতে পারি ডেফ ইনিট সেলফ ডাটা। এবং এখানে যে বিষয়টা, তিনটা ভেরিয়েবল থাকবে বা তিনটা প্রপার্টিজ থাকবে। সেলফ ডট ডাটা ইকুয়াল আমরা বলবো ডাটা, এবং আরো যেটা থাকবে সেলফ ডট, আমাদের লিঙ্ক লিস্টে ছিল সেলফ ডট নেক্সট শুধু, এখানে আমরা সেলফ ডট লেফট ইকুয়াল টু নান বলবো। আরেকটা থাকবে সেলফ ডট রাইট। তাহলে এটা হচ্ছে সেই প্রপার্টি বা ভেরিয়েবল বলতে পারি সহজে বোঝার জন্য, যেখানে আমরা কি করব, লেফট সাবট্রির অ্যাড্রেস রাখবো, এখানে রাইট সাবট্রির অ্যাড্রেস রাখবো। এই জন্য আমরা ক্লাসটাকে এইভাবে ডিফাইন করলাম। এটা হচ্ছে ক্লাসের নেম। ক্লাসের নেম যে কোনো আমরা রাখতে পারি। আমরা যেটা দেখবো যে বিন ট্রি নোড আমরা রেখেছি, আমরা যে প্রোগ্রাম করেছি সেই প্রোগ্রামে বিন ট্রি মানে বাইনারি ট্রি নোড, এইভাবে ক্লাসটাকে আমরা ডিফাইন করছি। এখানে আমি সংক্ষেপে বি ট্রি রেখেছি। সো এইভাবে আমরা কিন্তু এটাকে এই ক্লাস ডিফাইন করার মাধ্যমে এবং ক্লাসটাকে পরবর্তীতে আমরা ব্যবহার করে এইভাবে আমরা একটা ট্রিকে আমরা কিন্তু মেমোরিতে কম্পিউটারে ইমপ্লিমেন্ট করতে পারি। এখন আমরা যেটা পড়বো, যে আমরা যেটা সব ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রেই পড়েছি, যে আমরা অ্যারে থেকে শুরু করি, অ্যারে, লিঙ্ক লিস্ট, যেটাই বলি আমরা পড়েছি ট্র্যাভার্সাল। ট্র্যাভার্সাল মানে হচ্ছে আমরা বলেছি যে ভিজিট করা। তো লিনিয়ার ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে যেটা বিষয়টা ছিল, লিনিয়ার ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে ট্র্যাভার্স করা বা ভিজিট করা, সেটা আমরা লিঙ্ক লিস্টই বলি বা অ্যারে বলি, এটা ইজিয়ার। কারণ হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই নোড ভিজিট করব, তারপরে এই নোড ভিজিট করব, তারপরে এই নোড ভিজিট করব। সুতরাং এখানে আমাদের একটাই রাস্তা। কিন্তু আমরা যদি একটা বাইনারি ট্রি আঁকি এখানে, তাহলে বাইনারি ট্রিতে আমরা দেখব যে এই যদি আমাদের বাইনারি ট্রি হয় এ বি সি ডি ই এফ জি, তাহলে এটা যদি আমরা ট্র্যাভার্স, মানে কি ট্র্যাভার্স করে, সাধারণত আমরা যেটা করি যে যে কোনো কিছুই করা যায় ট্র্যাভার্স করে, কাউন্ট করা যায় কতগুলি নোড আছে বা ডেটা এলিমেন্ট আছে, অন্যান্য কাজ করা যায়। ডেটা এলিমেন্ট গুলি যদি কোনো ইন্টিজার সংখ্যা হয় তাহলে সেগুলিকে ভিজিট করে করে সবগুলিকে যোগ করা যায়। হ্যাঁ, বাট আমরা জাস্ট
জাস্ট শেখার জন্য যেটা সিম্পল কাজ করি, ট্রাভার্স করি, সেটা হচ্ছে প্রিন্ট করি, তাই না? তো এখানে আমরা সাপোজ আমরা প্রিন্ট করছি, তাহলে আমরা দেখবো যে রুট থেকে যদি শুরু করি এবং রুটটাকে যদি প্রথমে প্রিন্ট করি তাহলে এ। এখন আমাদের সামনে কিন্তু দুইটা রাস্তা রুট থেকে যাওয়া। রুট থেকে কি আমরা রাইটে যাব নাকি লেফটে যাব? যদি রাইটে যাই তাহলে কিন্তু আমরা সি কে পাবো, তখন কিন্তু প্রিন্ট হবে সি। আবার যদি লেফটে যাই তখন কিন্তু প্রিন্ট হবে সি এর বদলে বি। তাহলে এখানে যদি আমাদের লিনিয়ার ডাটা স্ট্রাকচারে যদি এবিসি এভাবে থাকে, তাহলে কিন্তু আমাদের এসিবি আবার এবিসি এরকম দুরকম হওয়ার সম্ভাবনা নেই। এখানে আমাদের এবিসি আসবে আমরা যদি ট্রাভার্স করে প্রিন্ট করি তাহলে। কিন্তু এখানে কিন্তু ট্রাভার্সালের বিভিন্ন পথ আমাদের কিন্তু হতে পারে। সেজন্য যেটা আমরা দেখব যে ট্রি ট্রাভার্সালের আমরা তিনটা পদ্ধতি আছে। একটাকে বলে হচ্ছে প্রি অর্ডার ট্রাভার্সাল, একটা হচ্ছে ইন অর্ডার একটা হচ্ছে পোস্ট অর্ডার। এই তিন ধরনের ট্রাভার্সাল আমরা দেখবো, এবং আমরা যে ট্রাভার্সালটা ইমপ্লিমেন্ট করব সেটা হচ্ছে দুইভাবে ইমপ্লিমেন্ট করা যায়। একটা হচ্ছে যে আমরা আগেই বলেছি যে ট্রির শুরুতে যে থাকে তাকে আমরা রুট হিসেবে ধরতে পারি, আবার সাব ট্রি এর প্রত্যেকটা রুটের প্রত্যেকটা নোডের আন্ডারেই একটা করে সাব ট্রি থাকে, এবং সেই নোডটাকে ওই সাব ট্রির কিন্তু আবার রুট হিসেবে গণ্য করা যায়। সুতরাং আমরা ট্রিতে যে প্রোগ্রামগুলি লিখি সেই প্রোগ্রামে রিকার্সিভ ফাংশন ইউজ করতে পারি, এবং এই প্রি অর্ডার, ইন অর্ডার এবং পোস্ট অর্ডার এটা ইমপ্লিমেন্ট করার জন্য আমরা রিকার্সিভলি প্রোগ্রাম লিখতে পারি। তো আমরা দেখব যে রিকার্সিভলি আমরা প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার শিখবো, আবার আমরা স্ট্যাক ব্যবহার করার মাধ্যমে একই কাজ করতে শিখবো। তাহলে আমরা রিকারশন ব্যবহার করেও এই ট্রাভার্সটা করব, প্রি অর্ডার, ইন অর্ডার এবং পোস্ট অর্ডারে, আবার স্ট্যাক ব্যবহার করেও করব। তো প্রথমে আমরা শিখি যে প্রি অর্ডার ট্রাভার্সালটা কি। তাহলে প্রি অর্ডার ট্রাভার্সাল হচ্ছে প্রথমে ভিজিট দ্য নোড, যেই নোডেই আমরা যাচ্ছি রুট থেকে শুরু করব এবং রুটকে আমরা ভিজিট করব। ভিজিট বলতে এখানে আমরা আগেই বলেছি যে আমরা প্রিন্ট বোঝাচ্ছি বা বোঝাতে পারি। সো তাহলে প্রথমে যেই নোডটাই আমরা ভিজিট করছি সেই নোডটাকে আমরা প্রিন্ট করব, তারপরে হচ্ছে তার লেফট সাবট্রিতে যাব, এবং লেফট সাবট্রি শেষ হলে আমরা রাইট সাবট্রি। তাহলে আমরা এটাকে সহজে মনে রাখার জন্য আমরা এভাবে বলতে পারি যে রুট লেফট রাইট। কারণ রুট এখানে বলছি কারণ প্রত্যেকটা নোডই এখানে নোড বলা হয়েছে, বাট প্রত্যেকটা নোডই কিন্তু আবার নিজেই একটা করে তার ওন সাবট্রির রুট। সো এই কারণে আমরা রুট বলছি। এনিওয়ে, সো প্রথমে এই রুটটা গেলাম এ, তো এটাকে আমরা প্রিন্ট করব, ঠিক আছে? তো এ থেকে আমরা এখানে তীর চিহ্ন এখানে দেওয়া আছে ডটেড অ্যারো, সেই অ্যারোটা হচ্ছে আসলে প্রি অর্ডার ট্রাভার্সাল পাথ। ওকে, সো আমরা এ থেকে প্রথমে লেফটে যাব। তাহলে এ থেকে লেফটে আসলে আমরা বি তে এসে পৌঁছে গেলাম, এ থেকে লেফটে আসলাম, লেফটে এসে আমরা বি তে পৌঁছে গেলাম, তাহলে বিটাও প্রিন্ট হবে। আমরা যেখানে যাব, যেই নোডে যাব সেই নোডটাই প্রিন্ট করব। ওকে, সো বি থেকে আবার বি এর লেফটে যাব, তাহলে বি এর লেফটে হচ্ছে ডি, তাহলে ডি ও প্রিন্ট হবে। এখন আমরা দেখতে পাচ্ছি ডি এর লেফটে যাওয়ার আর জায়গা নাই, তখন আমরা কি করব, তখন আমরা ব্যাক করব, এবং ব্যাক করে এখানে আমরা যেহেতু এ বি ডি এভাবে এসেছি, এরপরে আসবে হচ্ছে আমরা এটাকেও কমপ্লিট করেছি, এরপরে আমরা এখানে বি এর, তাহলে রুট বি এর ক্ষেত্রে আমরা চিন্তা করি যে বি এর রুটটাও হয়েছে, বি যেই সাবট্রিতে আছে সেই সাবট্রির রুট সে বি নিজেই, তাহলে বি এর রুট শেষ এবং বি এর লেফট সাবট্রিটা শেষ। এই কারণে বি এর এখন রাইট সাবট্রিতে আসবে, রাইট সাবট্রিতে এসে প্রথমে সে ই কে পাবে, তাহলে ই কেও প্রিন্ট হবে। আবার ই এর লেফটে আসবে, ই এর লেফটে এসে এইচ কে পাবে, এইচ কে প্রিন্ট করবে। এখন আমরা এইবারে আমরা দেখি যে এটাকেও আমরা প্রিন্ট করেছি, এবং এ এর লেফট সাবট্রি টোটালটাকে আমরা কিন্তু কভার করে ফেলেছি। যেহেতু এ এর লেফট সাবট্রি টোটালটাই আমরা কভার করে ফেলেছি, টোটালটার কাজ শেষ, তাহলে আমরা এখন চলে আসবো এ এর রাইটে। তাহলে এর রাইটে এসে আমরা পাবো সি, সি প্রিন্ট হবে। তারপরে সি এর লেফটে আসবো, লেফটে এসে পাবো এফ, এফ প্রিন্ট হবে। তারপরে আমরা খেয়াল করে দেখি যে সি এর সি শেষ এবং সি এর লেফট শেষ, সেজন্য সি এর রাইটে এবার চলে আসবে, জি তে আসবে, তাহলে জি প্রিন্ট হবে। জি এর লেফটে আসবে, জি এর লেফটে এসে আই কে পাবে, আই প্রিন্ট হবে। এবং জি এর
জি শেষ, জি এর লেফট শেষ, এই কারণে জি এর রাইটে আসবে জে। তাহলে এটা হচ্ছে প্রি অর্ডার ট্রাভার্সাল পাথ অফ দিস ট্রি, যেটা হচ্ছে এ বি ডি ই এইচ সি এফ জি আই জে। তাহলে আমরা একই ভাবে আমরা যেটা দেখবো যে ইন অর্ডার দেখবো, ইন অর্ডার একই জিনিস, শুধু এই যে ভিজিট দ্য নোড এটা হচ্ছে মাঝখানে, আমরা প্রথমে লেফট সাবট্রি, মাঝখানে হচ্ছে নোড বা রুট আমরা যেভাবে বলি, তারপর হচ্ছে রাইট সাবট্রি। তাহলে এটাকে আমরা বলতে পারি যে লেফট রুট রাইট। তাহলে আগে যেমন আমরা যেখানে যাচ্ছিলাম সে প্রত্যেকটা নিজেই একটা রুট, সেজন্য প্রত্যেকটাকে আমরা প্রিন্ট করেছি, কিন্তু এখানে হচ্ছে লেফট শেষ হওয়ার আগে কোন রুটের লেফট শেষ, লেফট সাবট্রি পুরোটা শেষ হওয়ার আগে ওই রুটটা আমরা প্রিন্ট করতে পারবো না। তো সুতরাং আমরা এ থেকে শুরু করতে পারবো না, কারণ এ এর লেফট সাবট্রি পড়ে আছে, আবার বি বি থেকে শুরু করতে পারবো না, কারণ বি এর লেফট সাবট্রি আছে। তো ডি, আমরা ডি থেকে এই কাজটা শুরু করব। তার মানে আমরা শুরুতে আমরা যেটা অ্যালগরিদমে দেখবো যে লেফটে যেতেই থাকবো, লেফটে যেতে থাকবো, লেফটে যে আর লেফটে যখন যাওয়ার জায়গা না থাকবে তখন সেখান থেকে শুরু করবো। তাহলে শুরু হবে ডি থেকে, তাহলে ডি প্রথমে প্রিন্ট হবে। তাহলে ডি এর পরে আসবে ডি। আমরা খেয়াল করে দেখি যে এই যে বি যে রুটটা তার কিন্তু লেফট সাবট্রি শেষ, তাহলে এখন লেফট সাবট্রি যেহেতু শেষ, লেফট রুট রাইট, তাহলে এখন কিন্তু রুট হতে পারবে, এখন কিন্তু বি হতে পারবে, তাহলে এখন বি হবে। তাহলে ডি বি, ডি বি এর পরে আমরা যদি এখানে আসি দেখি যে এর রাইট আছে ই, কিন্তু ই আমরা কিন্তু করতে পারবো না, কারণ ই এর লেফটে একজন আছে। সো আমরা প্রথমে বি থেকে চলে আসতে হবে আমাদের প্রিন্ট করার জন্য এইচ এ। তাহলে প্রিন্ট হবে এইচ ডি বি এইচ। তাহলে আমরা খেয়াল করে দেখি যে ই এর লেফট শেষ, যেহেতু এখন আমরা ই কে নিতে পারবো, তাহলে ডি বি এইচ ই। এখন আমরা দেখি যে এ যে রুট এই ট্রিটার এর লেফট সাবট্রি শেষ, এই কারণে আমরা এখন এ তে আসতে পারবো, এখন এ কে প্রিন্ট করতে পারবো এ। এরপরে আমরা এদিকে এসে দেখবো যে না, সি কে আমরা সি কে নিয়ে কাজ করতে পারবো না এখন, কারণ হচ্ছে আমাদের সি এর লেফটে এফ আছে। সো আমরা এই জন্য এফ এ সরাসরি চলে আসতে হবে এবং এফ কে আমাদের প্রিন্ট করতে হবে এফ। এখন দেখি যে সি, সি এর লেফট কমপ্লিট হয়েছে, এই কারণে সিটাকে এখন আমরা নিতে পারবো। তো আমরা এখন সি নিব, এফ সি। আবার এদিকে চলে আসবো, এদিকে এসে দেখবো যে জিটাকে আমরা এখনই নিতে পারছি না, কারণ জি এর লেফটে আই আছে। সুতরাং সি থেকে আমরা চলে আসবো আই এ, আই প্রিন্ট হবে। এরপরে হচ্ছে জি এর লেফট শেষ, সেজন্য জিটাকে আমরা নিতে পারবো জি, এবং জি এর পরে আমরা জে কে নিতে পারবো। তাহলে এই যে এখানে দেখা যাচ্ছে জিতে আসবো আমরা, তারপরে জে তে আসবো, জে। তাহলে আমাদের যেখানে প্রি অর্ডার হয়েছিল এ বি ডি ই, আমাদের প্রি অর্ডার ছিল এ বি ডি ই এইচ সি এফ জি আই জে। সেখানে আমরা দেখছি যে ইন অর্ডার শুরু হচ্ছে ডি থেকে, ডি বি এইচ ই এ এফ সি আই জি জে। সো এরপরে আমরা পোস্ট অর্ডার দেখব। পোস্ট অর্ডার হচ্ছে আমরা যেটা দেখলাম যে প্রি অর্ডারে দেখলাম রুট লেফট রাইট, এটা ছিল প্রি। ইন অর্ডারে দেখলাম লেফট রুট রাইট। ইন অর্ডার নামটা কেন হয়েছে, কারণ এই যে রুট বা নোটটা হচ্ছে মাঝখানে, এই জন্য ইন। প্রি হচ্ছে রুটটা আগে, তাহলে পোস্ট হচ্ছে একইভাবে রুটটা সবচেয়ে পরে। তাহলে প্রথমে লেফট সাবট্রি, রাইট সাবট্রি, তারপরে হচ্ছে নোটটাকে আমরা ভিজিট করতে পারবো। আমরা এইভাবে লিখতে পারি লেফট রাইট রুট, এইভাবে লিখতে পারি। ওকে, সো তাহলে লেফট এবং রাইট কমপ্লিট না করে রুটে সে আসতে পারবে না। সো এই জন্য শুরু হবে স্বাভাবিকভাবে সবচেয়ে লেফট থেকে শুরু হবে। তারপরে আমরা ডিটাকে নিতে পারবো, প্রথমে ডি কে নিলাম। ডি কে নেওয়ার পরে আমরা ইন অর্ডারে কিন্তু আমরা বি কে আমরা নিয়ে কাজ করেছিলাম, কিন্তু এখানে বি কে নিয়ে কাজ করতে পারবো না, কারণ বি এর রাইটও কমপ্লিট হয়নি। সুতরাং বি এর রাইটে চলে আসবে, রাইটে এসে দেখবে এটারও লেফট আছে। সুতরাং ডি থেকে সে সরাসরি চলে আসবে এইচ এ, এইচ নিয়ে কাজ করতে পারে, তাহলে ডি এইচ। এরপরে এখন কিন্তু ই কে নিয়ে কাজ করতে পারবে, কারণ ই এর লেফট এর কাজ হয়ে গেছে, ই এর রাইট বলতে কেউ নাই।
সেজন্য এইচ থেকে ই তে আসতে পারবে এবং ই কে নিতে পারবে, তাহলে ডিএইচ ই। এবার খেয়াল করলে আমরা দেখতে পারবো যে বি এর লেফট সাবট্রি এবং রাইট সাবট্রি দুটাই কমপ্লিট, সো বি এবার প্রিন্ট হবে। এরপরে আমরা যেটা এই লেফট সাবট্রি শেষ হওয়ার পরে ইন অর্ডারে যেটা করেছিলাম যে এ কে প্রিন্ট করেছিলাম, কিন্তু এর রাইট সাবট্রি যেহেতু আছে সেজন্য আগে রাইট সাবট্রি নিয়ে কাজ হবে। রাইট সাবট্রিতে আসলে আমরা প্রথমে সি কে পাচ্ছি, কিন্তু সি এর লেফট আছে, সুতরাং এই এফ তার বি থেকে সোজা চলে আসবে এফ, তাহলে বি এফ। এবার সি এর রাইট আছে যেহেতু, সুতরাং সি এর রাইটে চলে আসবে, সি এর রাইটে জি, জি এর যেহেতু লেফট আছে সুতরাং এফ থেকে আসলে এই জি এর লেফটে আসবে which is আই, সুতরাং এফ আই প্রিন্ট হবে। আই এর পরে জি এর লেফট হলো, এবার জি এর রাইটে আসবে, সুতরাং আই থেকে আসবে জে তে, জে প্রিন্ট হবে, জে থেকে যাবে জি তে, কারণ জি এর খেয়াল করলে দেখবো যে লেফট রাইট কমপ্লিট, সুতরাং জি জিতে আসবে, জিতে চলে আসবে জি। এবার সি এর লেফট এবং রাইট সাবট্রি কমপ্লিট, সুতরাং সি প্রিন্ট হবে। এবার সবচেয়ে শেষে এ প্রিন্ট হবে, যেখানে এর লেফট সাবট্রি এবং রাইট সাবট্রি দুটাই যেহেতু কমপ্লিট। তাহলে খেয়াল করলে আমরা দেখবো যে এটা প্রি অর্ডারের সম্পূর্ণ বিপরীত, কারণ প্রি অর্ডারে এ সবচেয়ে আগে প্রিন্ট হয়েছিল আর পোস্ট অর্ডারে এ সবচেয়ে পরে প্রিন্ট। এটাই হচ্ছে পার্থক্য, কারণ পোস্ট অর্ডারে হচ্ছে লেফট রাইট টু, তাহলে এ এর লেফট সাবট্রি রাইট সাবট্রি হওয়ার পরেই এ হতে পারবে, সেই জন্য এ সবচেয়ে পরে। আর প্রি অর্ডারে হচ্ছে সবচেয়ে আগে রুটটাকে নেবো, এই জন্য প্রি অর্ডারে আমরা এটাকে শুরুতে নিয়েছিলাম। আর ইন অর্ডারে আমরা দেখেছি এ মাঝামাঝি জায়গায় এসেছে, লেফট সাবট্রির পরে এসেছে, তারপরে রাইট সাবট্রি এসেছে। সো এটা হচ্ছে প্রি অর্ডার, পোস্ট অর্ডার এবং ইন অর্ডারের ট্রাভার্সালের আলোচনা আমরা করলাম। আমরা এখন প্রি অর্ডার, ইন অর্ডার এবং পোস্ট অর্ডার ট্রাভার্সাল এর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখবো, এবং আমরা যেটা বলেছিলাম যে আমরা দুই ভাবে ইমপ্লিমেন্ট করব, আমরা একটা রিকার্সিভ ইমপ্লিমেন্টেশন আর একটা হচ্ছে স্ট্যাক দিয়ে ইমপ্লিমেন্ট করব। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি রিকার্সিভ ইমপ্লিমেন্টেশন অফ প্রি অর্ডার, ইন অর্ডার এন্ড পোস্ট অর্ডার ট্রাভার্সাল। প্রথমে আমরা যেটা আগে আলোচনা করেছি যে আমাদের একটা ক্লাস আছে এখানে, স্বাভাবিকভাবে ক্লাসের নাম হচ্ছে বিন ট্রি নোড, আমরা যে কোনো নাম দিতে পারি, এবং এখানে একটা কনস্ট্রাক্টর আছে ইনিট, এবং এখানে আমরা তিনটা প্রপার্টিজ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ডাটা, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট। এটার কারণটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। ডাটাটা হচ্ছে আমার ট্রির যে আমরা অনেক সময় এটাকে পেলোড বলি বা ভ্যালু বলি, সেই ভ্যালুটা রাখার জন্য, এবং এটা লেফট সাবট্রির অ্যাড্রেস রাখার জন্য, এটা রাইট সাবট্রির অ্যাড্রেস রাখার জন্য। এখন আমরা এখানে যেটা করছি যে ট্রি অবজেক্ট ক্রিয়েট করছি, বা ট্রি ক্লাসের বিন ট্রি নোড ক্লাসের আমরা এখানে অবজেক্ট বা ইনস্ট্যান্স তৈরি করলাম, এবং এখানে আমরা প্রথম যে ভ্যালুটা দিলাম নোডের সেটা হচ্ছে এ, এবং আমরা বি দিলাম এবং আমরা সি দিলাম। এভাবে তিনটা আমরা নোড ক্রিয়েট করলাম, এবং এখানে আমরা এর ডট লেফটে আমরা বলছি বি, তার মানে আমরা এরকম ট্রি একটা তৈরি করতে চাচ্ছি। এ ডট লেফটে আমরা বললাম বি, এবং এ ডট রাইটে আমরা বললাম হচ্ছে সি। এরকম একটা ট্রি, এরকম একটা সিম্পল ট্রি আমি তৈরি করেছি, যাতে আমরা আসলে প্রিন্ট হলেই বুঝতে পারি যে ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার কি হবে। কারণ এ বি সি এই তিনটা থাকলে প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার কি হবে এটা বোঝা আমাদের জন্য খুব সহজ। প্রি অর্ডারে হবে এ বি সি, ইন অর্ডারে হবে বি এ সি, আর পোস্ট অর্ডারে হবে বি সি এ। তো এটা আমাদের ট্রেস করা খুব সুবিধা, এই জন্য আমরা এটা করেছি। ওকে, সো আমরা এখানে রিকার্সিভ ইমপ্লিমেন্টেশন করেছি। আমরা যেটা আগেই বলেছি যে ট্রি এর প্রত্যেকটা নোডকে আমরা রুট হিসেবে গণ্য করতে পারি, এবং একই প্রোগ্রাম বা একই লজিক আমরা রুটের জন্য যে লজিকে আমরা কাজ শুরু করেছিলাম, সেই লজিক আমরা রুটের একটা চাইল্ডের ক্ষেত্রে একই লজিক ব্যবহার করে আমরা কাজ করতে পারি। তো সেই ক্ষেত্রে এটা খুব সহজেই আমরা প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার আমরা এটার মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারি। এখানে আমাদের ফাংশনটার নাম হচ্ছে প্রি অর্ডার, ফাংশনটার যে কোনো নাম আমরা দিতে পারি, এবং এটা হচ্ছে রুটকে প্যারামিটার হিসেবে, বর্তমানে যে রুট হিসাবে, তাহলে প্রথমে আমরা মূল রুটকে পাঠাবো, পরবর্তীতে কিন্তু রিকার্শনের মাধ্যমে
এক একটা নোড এখানে এসে রুট হিসাবে আর্গুমেন্ট হিসেবে পাস করা হবে এবং এখানে প্যারামিটার হবে। ওকে, সো এখানে আমরা চেক করছি ইফ রুট ইজ নট নান, রুট নান কিনা। তার মানে রুট আমরা জানি যে রুট চেঞ্জ হতে হতে রুটের লেফটে আসতে আসতে যখন এই রুটের এই পাশে, যেমন বি কে আমরা এভাবে চিন্তা করতে পারি, বি বি এর এই পাশে যেহেতু কেউ নাই, লেফটে যেহেতু কেউ নাই, তাহলে বি ডট লেফট বলে বা বি এর লেফটে আসলে আমরা নান পাবো। তো এরকম সিচুয়েশনে আমাদের আর কোনো কাজ করার বা রিকারশন কল করার দরকার নেই বা কোনো কিছু প্রিন্ট করার দরকার, এই জন্য এই চেকিংটা আমরা রেখেছি। এরপরে সিম্পল আমরা কি করছি, প্রি অর্ডারের ক্ষেত্রে প্রথমে প্রিন্ট করছি রুট ডট ডাটা, এরপরে আমরা আবার কল করছি প্রি অর্ডার রুট ডট লেফট, মানে এখানে রুটের জন্য যে কাজটা শুরু করলাম এখন রুটের লেফট সাবট্রির জন্য আমরা সেই একই কাজ করব, তাহলে একইভাবে কাজটা হবে। আবার এই আমরা রিকারশন থেকে জানি যে এই রিকারশনটা কমপ্লিট না হওয়া পর্যন্ত এখানে আসতে পারবে না, এবং যেটা আমাদের আসলে উদ্দেশ্য, কারণ আমরা সাপোজ প্রি অর্ডার করছি, তাহলে লেফট সাবট্রি কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু রাইট সাবট্রিতে আসে না। সুতরাং এই রিকারসিভ কলটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু এইখানে আরেকটা রিকারসিভ কল আছে প্রি অর্ডার রুট ডট রাইট, এখানে কিন্তু আসবে না প্রোগ্রাম, এবং সেটাই আমাদের আসলে ডিজায়ার। সো এই কারণে এই ফাংশনটা এইভাবে লিখলেই আমরা দেখবো যে সুন্দরভাবে প্রি অর্ডার অনুযায়ী সে কিন্তু প্রিন্ট করবে, ট্রাভার্স করবে এবং প্রিন্ট করবে। একইভাবে ইন অর্ডারে এই একই জিনিস, একই ব্যাপার, শুধু আমাদের এই প্রিন্টটা আমরা যেটাকে আমরা বলছি যে ভিজিট নোট ভিজিট করা, যেটা সেটা আমরা মাঝখানে রাখছি এবং পোস্ট অর্ডারে আমরা এটা শেষে রাখছি। তো এটা আমরা প্রিন্ট করে দেখব। সো প্রিন্ট করলে আমরা দেখব যে প্রথমে এবিসি, তারপরে বিএসসি, যেহেতু আমরা এটাকে কল করেছি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কল করেছি প্রি অর্ডার রুট, ইন অর্ডার রুট, পোস্ট অর্ডার রুট, এবং এখানে আমি প্রিন্ট দিতে পারতাম প্রি অর্ডার লিখে বা ইন অর্ডার লিখে, কিন্তু ইচ্ছে করে আমি দেইনি, আমরা বুঝতে পারবো। তাহলে এখানে এই যে এই তিনটা কিন্তু প্রি অর্ডার থেকে এবিসি, আবার পরের তিনটা হচ্ছে ইন অর্ডার থেকে বিএসসি, তারপরের তিনটা হচ্ছে পোস্ট অর্ডার থেকে বিসিএ, যেটা আমরা এখানে লিখেছি এবিসি বিএসসি বিসি। তাহলে রিকারশনের মাধ্যমে এটা ইমপ্লিমেন্ট করা খুবই ইজি। এখন আমরা যেটা করব যে আমরা স্ট্যাকের মাধ্যমে এটাকে ইমপ্লিমেন্ট করব। তো স্ট্যাকের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে গেলে রিকারশন এবং স্ট্যাকের মধ্যে সম্পর্ক আছে, যে কাজটা আমরা রিকারশন দিয়ে করতে পারি সেটা আসলে স্ট্যাক দিয়েও করা যায়। তো সেজন্য এই প্রবলেমটা আমরা স্ট্যাক দিয়েও সলভ করতে পারবো। স্ট্যাক দিয়ে সলভ করতে গেলে আমাদের এখানে অ্যালগরিদমটা দেওয়া আছে, অ্যালগরিদম, এবং এখানে যে স্ট্যাকের যে ফাংশনটা স্ট্যাক দিয়ে করা সেটাও দেওয়া আছে। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, অ্যালগরিদমটা এইভাবে কাজ করবে যে প্রথমে পুশ নান অথবা নাল অনটু দ্য স্ট্যাক। আমরা স্ট্যাক সম্পর্কে আমরা জানি, স্ট্যাকে নান পুশ করব, নান বা জাভা বা সিতে এটাকে নাল বলা হয়। সো নান পুশ করব অনটু দ্য স্ট্যাক, এবং কারেন্ট নামে আমরা একটা অবজেক্ট ভেরিয়েবল ইউজ করব, যেটা আমরা এর আগে লিংক লিস্টে করেছি। যে কারেন্টের ভিতরে প্রথমে আমরা ট্রি এর রুটটাকে দেব, এখানে রুট বলতে ট্রি এর একেবারে সবচেয়ে প্রথমে যেটা সেটা, সেখান থেকে আমরা শুরু করব। দেন রিপিট দ্য ফলোইং স্টেপস while কারেন্ট ইজ নট নান। তারপরে আমরা বলেছি যে ফলোইং দুইটা স্টেপ রিপিট করতে হবে, তার মানে এটা একটা সাম সর্ট অফ লুপের মধ্যে থাকবে, তার মানে আমাদের বোঝা যাচ্ছে এই দুইটা লুপের মধ্যে থাকবে। কি করবে এখানে, কন্টিনিউ টু মুভ টু দ্য লেফট নোড অফ কারেন্ট। তার মানে আসলে আমরা যেটা করি, যে কোনো একটু আগে আমরা যেটা করেছি, যে এ থেকে যদি আমরা শুরু করি বি সি ডি, তাহলে এরকম ট্রি হলে আমরা প্রি অর্ডার ট্রাভার্স করা উদ্দেশ্য। তাহলে প্রি অর্ডার ট্রাভার্স আমরা কি করি, এ প্রিন্ট করি, তারপরে এর লেফটে যাই, বি প্রিন্ট করি, বি এর লেফটে যাই, ডি প্রিন্ট করি, তাই না? সুতরাং এই কাজটাই আমরা করব, যে কন্টিনিউয়াসলি আমরা লেফটে যেতে থাকবো এবং লেফটে যাব, এবং এটাকে প্রত্যেকটাকে আমরা লেফটে যাওয়ার রাস্তায় আমরা প্রত্যেকটাকে প্রসেস করব বা প্রিন্ট করব। ঠিক আছে?
এখানে শুধু একটা জিনিস হচ্ছে যে আমাদের যে রাইট চাইল্ড আছে, যেমন এ এর রাইট হচ্ছে সি, বি এর রাইট হচ্ছে ই, আমাদের এই ট্রি এর ক্ষেত্রে সেটাকে আমরা কি করব, স্ট্যাকে পুশ করব। পুশ ইট রাইট চাইল্ড অনটু দা স্ট্যাক, পুশ ইট রাইট ইফ, পুশ ইচ রাইট চাইল্ড ইফ এনি অনটু দা স্ট্যাক। যদি কোনো রাইট চাইল্ড থাকে তাহলে আমরা স্ট্যাকে পুশ করব। এবং এই প্রসেসটা স্টপ হবে, এই স্টেপ নাম্বার এ কখন স্টপ হবে, যখন আমরা এ থেকে বি তে আসবো, লেফটে গেলাম, বি সি কে আমরা স্ট্যাকে রেখে আসলাম, আবার বি কে আমরা প্রিন্ট করলাম এবং ই কে স্ট্যাকে রাখলাম, বি থেকে ডি তে আসলাম, ডি কে প্রিন্ট করলাম এবং কাউকে স্ট্যাকে রাখার নাই কারণ এটার কোনো রাইট চাইল্ড নাই, এবং আমরা দেখতে পাচ্ছি ডি এর লেফটে যাওয়ারও কোনো রাস্তা নাই। এই সিচুয়েশনে আমরা কি করব, আমরা স্টেপ নাম্বার এটাকে স্টপ করব। কারণ এইখানে আমরা যে কাজটা করছিলাম যে লেফটে যাচ্ছি আর প্রিন্ট করছি, লেফটে যাচ্ছি আর প্রিন্ট করছি, আর রাইট চাইল্ডকে স্ট্যাকে রেখে যাচ্ছি, সেই কাজটা করা যাচ্ছে না কারণ এখানে লেফটে যাওয়ার কোনো রাস্তা নাই। সো এখানে আমরা স্টপ করব। এর পরের বি নাম্বার স্টেপে চলে আসবো, যেটাকে আমরা ব্যাক ট্র্যাকিং স্টেপ বলছি। বি নাম্বার স্টেপে কি করব, বি নাম্বার স্টেপে আমরা যেটা করছি যে আমরা ওই যে স্ট্যাকে যে রেখে আসছি না, ই কে রেখে আসছি, সি কে রেখে আসছি, আমরা স্ট্যাকের টপে, তাহলে স্ট্যাকে কি অবস্থা হবে, স্ট্যাকে প্রথমে সি থাকবে কারণ প্রথমে আমরা সি কে রেখেছি, পরে থাকবে ই। তাহলে আমরা প্রি অর্ডারে যদি চিন্তা করি যে প্রি অর্ডারে বি এর লেফট সাবট্রি হয়ে গেছে, এখন বি এর রাইট সাবট্রি যেহেতু আছে ই, আমরা ই কে নিয়ে কাজ করব। সেই কাজটা করার জন্য আমরা যেটা করব যে ই কে, ই স্ট্যাকে আছে, ই কে আমরা স্ট্যাক থেকে পপ করব, পপ ফ্রম দ্য স্ট্যাক এবং অ্যাসাইন ইট টু কারেন্ট, এবং ই কে আমরা কি করব, কারেন্টের ভিতরে ঢুকাই দেবো। তাহলে ই কে কারেন্টের ভিতরে ঢুকাইলে কারেন্ট যদি নান না হয় তাহলে আমরা যেটা করব যে আবার স্টেপ এ তে ফিরে যাব। তার মানে ই এর ক্ষেত্রেও আমরা কি করব, ই কে প্রিন্ট করব, ই এর লেফটে যাব, যদি লেফট থাকে, যদি লেফট এখানে থাকে জে কে, তাহলে সেটাকে প্রিন্ট করব। এইভাবে করে এই স্টেপ নাম্বার এ তে যে কাজটা করেছি সেম কাজটাই করব। এইভাবে চলতে, এবং রাইট চাইল্ডকে আমরা স্টেপ নাম্বার এ তে কি করছি, লেফটে যাব, প্রিন্ট করব, লেফটে যাব, আর রাইট চাইল্ড থাকলে রাইট চাইল্ডকে স্ট্যাকে রাখবো, আবার লেফটে যাব, প্রিন্ট করব, রাইট চাইল্ড থাকলে স্ট্যাকে রাখবো, আবার লেফটে যাব, প্রিন্ট করব। তাহলে এইভাবে চলতে থাকবে। এইভাবে চলতে থাকলে আমরা দেখব যে প্রি অর্ডার অনুযায়ী আমরা একটা প্রিন্ট পাবো। ওকে, সো এই জিনিসটা, এই অ্যালগরিদমটাই হুবহু যে কথাগুলি অ্যালগরিদমে বলা হয়েছে সেই কাজটা আমরা অ্যালগরিদমের সাথে মিলিয়ে এখন আমরা দেখব। এবং আমরা আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছি যে কেন আমরা এইভাবে কাজটা করছি, কারণ আমাদের উদ্দেশ্য প্রি অর্ডারে ট্রাভার্স করা। ঠিক সেভাবে আমরা কাজটা করেছি এবং স্ট্যাককে ব্যবহার করেছি, সেই অনুযায়ী আমরা প্রোগ্রামটা লিখবো। এখানে আমরা যে ফাংশনটা লিখেছি তার নাম দিচ্ছি প্রি অর্ডার ট্র্যাপ, যে কোনো নাম আমরা দিতে পারি। প্রথমে আমরা রুটটাকে নিচ্ছি এবং প্রথমে এখানে বলা আছে পুশ নান অনটু দ্য স্ট্যাক, আমরা সেই কাজটাই করেছি, নান আমরা পুশ করলাম, স্ট্যাক ডট পুশ নান। তারপরে বলেছে কারেন্ট কে রুটের, তাহলে আমরা সেই কাজটা করেছি, কারেন্ট ইজ ইকুয়াল টু রুট। এবং এখানে বলছে যে এই দুইটা একটা লুপের মধ্যে থাকে, তাহলে আমরা এরপরে পুরো প্রোগ্রামটাকে একটা হোয়াইল লুপের মধ্যে রেখেছি। এরপরে এখানে স্টেপ এ, স্টেপ এ তে আমাদের কাজ ছিল কি, প্রিন্ট করা, রাইটে কেউ থাকলে পুশ করা, স্ট্যাকে পুশ করা এবং লেফটে যাওয়া, তিনটা কাজ, প্রিন্ট করা। তাহলে এই তিনটা কাজই আমরা এখানে এখানে এই হোয়াইল লুপের আন্ডারে আমরা এই তিনটা কাজই করেছি, which is step A, এখানকার যে স্টেপ A সেটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করেছি এবং এখানে আমরা তিনটা কাজ করেছি। শুধু এই লুপের একটা কখন থামবে সেই শর্তটা দিয়েছি, কারেন্ট ইজ নট নান, কারেন্ট নান না হবে তো চলতে থাকে। তাহলে কি করবে, এই লাইনে আমরা প্রিন্ট করছি, প্রিন্ট কারেন্ট ডট ডাটা। এখানে আমরা চেক করছি ইফ কারেন্ট ডট রাইট, রাইটে কেউ আছে কিনা, কারেন্ট ডট রাইট ইজ নট ইজ ইকুয়াল টু নান, নান না হলে, কারেন্ট ডট রাইট নান না হলে মানে কারেন্টের রাইটে কেউ আছে, সেই ক্ষেত্রে আমরা কি করবো, স্ট্যাক ডট পুশ কারেন্ট ডট রাইট, যে কথাটা আমরা একটু আগে বলেছি যে স্ট্যাকে আমরা পুশ করব। এবং এরপরে কি 3 নাম্বার কাজ কি, যে আমরা লেফটে যাব, যেহেতু আমাদের প্রিন্ট করা শেষ, রাইটটাকে স্ট্যাকে পুশ করা শেষ, এজন্য প্রিন্ট যদি করি, রাইটটাকে যদি স্ট্যাকে পুশ করি, যে সি কে পুশ করলাম, তাহলে এরপরে কাজ হচ্ছে আমার লেফটে যাব, তাহলে সেই কাজটা করেছি, কারেন্ট ইজ ইকুয়াল টু কারেন্ট ডট লেফট। তাহলে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট ইজ ইকুয়াল টু কারেন্ট ডট লেফট। তাহলে এই অংশটুকু হলো আমরা যেটা দেখলাম যে স্টেপ এ। এরপরে এখানে আমরা স্টেপ বি, বি এর কাজ এক লাইনে করেছি। এখানে বলছে যে
স্ট্যাক থেকে পপ করা এবং কারেন্টে অ্যাসাইন করা, এই দুইটা কাজ আমরা একসাথে করছি। স্ট্যাকে পপ করলাম এবং এই অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে কারেন্টে অ্যাসাইন করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের, লেট মি টেক এ ডিফারেন্ট কালার। তাহলে এটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার বি। তাহলে এইভাবে এই ফাংশনটা যদি আমরা রান করি প্রোগ্রামে, তাহলে প্রি অর্ডার অনুযায়ী আমরা প্রিন্ট করতে পারব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ইন অর্ডার। ইন অর্ডারটা আমরা একইভাবে দেখব। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইন অর্ডারের অ্যালগরিদমটা দেখতে পাচ্ছি। আমরা বোঝার জন্য যে কোনো একটা র্যান্ডম ট্রি আমরা লেট আস ড্র এ বি সি ডি। ওকে, সো এখানে আমাদের ইন অর্ডারের অ্যালগরিদমটা আছে। আমরা যে দেখব যে প্রথমে একইভাবে প্রি অর্ডারের মতোই যেটা বলা হচ্ছে যে পুশ নাল অনটু দ্য স্ট্যাক এবং সেট কারেন্ট রুট, এবং এই স্টেপগুলি রিপিট করতে বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত স্ট্যাক থেকে নান পপ না হয়। সো এবং তার মানে এটা একটা লুপের মধ্যে থাকবে, বোঝা যাচ্ছে। এবং এখানে যেটা হবে যে কন্টিনিউ টু মুভ টু দ্য লেফট নোড অফ কারেন্ট এন্ড পুশ ইচ নোড অনটু দ্য স্ট্যাক। তাহলে একটু আমরা খেয়াল করে দেখি যে ইন অর্ডারের প্রি অর্ডারের সাথে পার্থক্য কি। প্রি অর্ডারে আমরা লেফটে যাচ্ছিলাম বটে, কিন্তু লেফটে যাওয়ার রাস্তায় সবাইকে আমরা কি করছিলাম, প্রসেস করছিলাম বা প্রিন্ট করছিলাম। এখানে কিন্তু আমরা কিন্তু প্রসেস বা প্রিন্ট করছি না। কন্টিনিউ টু মুভ লেফট নোড অফ দ্য কারেন্ট এন্ড পুশ ইচ নোড অনটু দ্য স্ট্যাক, প্রত্যেকটাকে আমরা স্ট্যাকে পুশ করছি। এন্ড স্টপ দিস প্রসেস when there is no left child to push onto the stack, কোনো লেফট চাইল্ড পুশ করার নাই তখন। তাহলে তখন আমরা স্টেপ নাম্বার বি তে যাব। তাহলে আমাদের এই ট্রি এর ক্ষেত্রে তাহলে কি হবে, এই ট্রি এর ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে এ বি ডি এফ এগুলিকে সব স্ট্যাকে পুশ করব। এ বি ডি এফ এগুলিকে আমরা স্ট্যাকে পুশ করলাম। এখন আর লেফটে যাওয়ার জায়গা নেই, তখন বি নাম্বার স্টেপ আসবে। বি নাম্বার স্টেপ কি, ব্যাকট্র্যাকিং। ব্যাকট্র্যাকিং এ কি, পপ এন্ড প্রসেস দ্য নোড। তাহলে ব্যাকট্র্যাকিং এ আসার মানে হচ্ছে আমি সর্ব লেফটে আসি, সুতরাং সর্ব লেফটে আসলে যেহেতু ইন অর্ডার হচ্ছে লেফট রুট রাইট, সেই জন্য স্ট্যাকে আসার মানেই হচ্ছে যে আমি সবচেয়ে লেফটে চলে আসছি। সুতরাং স্ট্যাকের সবচেয়ে টপে যে আসছে সে হচ্ছে সবচেয়ে লেফট। তাহলে একে পপ করে আমি কিন্তু তখন প্রসেস বা প্রিন্ট করতে পারবো। তাহলে সেই কথাটাই বলা হচ্ছে যে পপ, স্ট্যাক থেকে পপ করো, তার মানে এখানে এফ পপ হবে এবং এফটা প্রিন্ট হবে, পপ নট অন দ্য স্ট্যাক। আচ্ছা, ইফ নান ইজ পপ দেন, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, এখানে নান থাকবে প্রথমে স্ট্যাকে, শুরুতে এখানে যেটা বলা হয়েছে যে নান স্ট্যাকে পুশ করে রাখা হবে। এটা একটা সেন্টিনেল বলে যে চিহ্নের জন্য যে আমাদের কাজটি শেষ হয়ে গেছে সেটা প্রমাণ। তাহলে সেটা বলছে যে নান যদি পপ হয় তাহলে এক্সিট হবে প্রোগ্রাম থেকে। কারণ নান কখন পপ হবে, যখন সব নোটগুলি শেষ হয়ে গেছে, সব নোট নিয়ে কাজ করা শেষ। আচ্ছা, এটা একটা শর্ত দিয়ে রাখলো। আর এখানে বলছে যে if a node has right child then set current is equal to the right child। তাহলে আমরা এটাকে পপ করলাম, পপ করে এফটাকে আমরা পপ করলাম, তাহলে স্ট্যাকে এফ নাই। তাহলে এফটাকে পপ করে আমরা কি করব, এখানে আমরা যদি আমরা আউটপুট বলি, আউটপুটে প্রিন্ট হবে, তাই না? তাহলে প্রিন্টে এফ চলে যাবে, এফ চলে যাবে। এবং আমরা চেক করে দেখবো যে এফ এর কোনো রাইট চাইল্ড আছে কিনা, যেটা আসলে এফ এর কোনো রাইট চাইল্ড নাই। ঠিক আছে, তাহলে এফ এর যদি রাইট চাইল্ড থাকতো তাহলে আমরা কি করতাম, এফ এর রাইট চাইল্ডকে কারেন্ট বানিয়ে আমরা স্টেপ এ তে রিটার্ন করতাম, which is not the case here, কারণ হচ্ছে যে এফ এর রাইট চাইল্ড নাই। তাহলে এফ এর রাইট চাইল্ড না থাকলে কি হবে, আবার পপ হবে, আবার পপ হবে ডি। তাহলে ডি পপ হবে, পপ হওয়া মানে স্ট্যাক থেকে এটা সরে যাবে, তাহলে স্ট্যাক থেকে সরে গেল এবং পপের সাথে সাথে এটা প্রিন্ট হবে এফ ডি। এরপরে আবার বি পপ হবে স্ট্যাক থেকে, তাহলে বি পপ হলো, পপ হওয়ার সাথে সাথে এটা কি হবে, এটা এফ ডি বি। এবং এরপরে বি এর রাইট, বি ডট রাইট যখন দেখবে তখন দেখবে যে ই,
ই আছে, বি এর রাইটে ই আছে, সুতরাং এটা ইজ ইকুয়াল টু আবার কারেন্ট সেট করবে এবং আবার স্টেপ নাম্বার এতে আসবে। তখন স্টেপ নাম্বার এতে কি হবে, এতে এসে ইটাকে আবার স্ট্যাকের সবচেয়ে উপরে রাখা হবে এবং ই এর যেহেতু লেফটে যাওয়ার জায়গা নেই আবার ব্যাক ট্র্যাকিং এ চলে। ব্যাক ট্র্যাকিং এসে কি হবে, ব্যাক ট্র্যাকিং এসে যেটা এখানে যেটা কাজ, যে এখানে শুধু পপ করো আর প্রিন্ট করো এবং দেখো যে এটা রাইট চাইল্ড আছে, তাহলে পপ করো, ই কে পপ করো, ই কে পপ করো, ই কে পপ করে ই কে প্রসেস করা মানে হচ্ছে ই কে প্রিন্ট করা, প্রিন্ট করলাম এবং আমি দেখবো যে ই এর রাইট চাইল্ড নাই, তাহলে কি হবে, এ কে পপ করা হবে স্ট্যাক থেকে। তাহলে দেখো এ কে পপ করা হলো স্ট্যাক থেকে, এ পপ হলো এবং এ পপ হওয়া মানে এ প্রিন্ট হবে এবং এর কিন্তু রাইট চাইল্ড আছে হুইচ ইজ সি, তাই না? তাহলে সিটা আমরা কি করব, স্ট্যাক কে মানে সি কে কারেন্ট ইজ ইকুয়াল টু সি বানাবো এবং স্টেপ নাম্বার এ তে চলে যাবো। তাহলে স্টেপ নাম্বার এ তে কি ওই একই কাজ আবার করবে, কি করবে, সি কে স্ট্যাকে রাখবে, সি কে স্ট্যাকে রাখার পরে সে যেহেতু সি এর লেফটে যাওয়ার জায়গা নেই আবার ব্যাক ট্র্যাকিং স্টেপে আসবে, ব্যাক ট্র্যাকিং স্টেপে এসে কি সি কে পপ করবে, সি কে পপ করবে, তাহলে সি কে পপ করার সাথে সাথে প্রসেস হবে সি, সি প্রসেস হওয়ার সাথে সাথে দেখবে যে সি এর রাইট চাইল্ড আছে হুইচ ইজ জি, তাহলে কারেন্ট ইজ ইকুয়াল টু, এই যে কারেন্ট ইজ ইকুয়াল টু আবার জি হবে, আবার জি হয়ে আবার স্টেপ নাম্বার এ তে আসবে। স্টেপ নাম্বার এ তে কাজ কি, কাজ কিছুই না, হচ্ছে খালি স্ট্যাকে রাখো আর লেফটে যাও, স্ট্যাকে রেখে লেফটে যখন যাওয়ার জায়গা না থাকে আবার বি নাম্বার স্টেপে ফিরে আসে ব্যাক ট্র্যাকিং। তাহলে বি নাম্বার স্টেপে এসে কি করে, বি নাম্বার স্টেপে এসে পপ করে, পপ করলো, পপ করে প্রসেস করে, পপ করে প্রসেস করার পরে এর যদি রাইট চাইল্ড না থাকে আবার পপ করে, তাহলে দেখো এখন কিন্তু নান পপ হবে এবং তখন কিন্তু এটা এক্সিট কেস হিট করবে প্রোগ্রাম। তাহলে নান যখন পপ হচ্ছে তখন কিন্তু এই হোয়াইল লুপটা আর ঘুরবে না, কারণ হোয়াইল লুপে এখানে কারেন্ট ইজ নট ইজ ইকুয়াল টু নান বলা আছে, সো তখন প্রোগ্রামটা এভাবে স্টপ হবে। তাহলে আমরা একই সাথে অ্যালগোরিদমটা জানলাম এবং বুঝলাম যে আসলেই অ্যালগোরিদমটা আমরা যদি একটু খেয়াল করি যে এফ ডি বি ই এ সি জি এটা কিন্তু আসলেই ইন অর্ডার এ প্রিন্ট করেছে এই ট্রি এর যে এলিমেন্ট গুলি আছে সেগুলিকে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই অ্যালগোরিদমটা আসলে এমন ভাবে লেখা হয়েছে যাতে আমাদের ট্রিটাতে ইন অর্ডার স্ট্যাককে এমন ভাবে ব্যবহার করা হয়েছে যাতে ইন অর্ডারে আমরা প্রিন্টটা পাই ট্রি এর নোটগুলিকে। তাহলে এখন আমাদের কাজ, যেহেতু আমরা অ্যালগোরিদমটা বুঝলাম এবং এটার যুক্তিটাও আমরা বুঝে ফেললাম, এখন খালি এই অ্যালগোরিদমটাকে আমরা যদি হুবহু দেখে দেখে যদি আমরা প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আমাদের কাজ শেষ। তাহলে প্রোগ্রামে আমরা ইমপ্লিমেন্ট করব। তাহলে এখানে বলা আছে যে পুশ নান অনটু দ্য স্ট্যাক, সেই কাজটা আমরা এখানে করলাম, স্ট্যাক ডট পুশ নান, কারেন্ট ইজ ইকুয়াল টু রুট বলা আছে, কারেন্ট ইজ ইকুয়াল টু রুট করলাম। এইখানে আমরা আগে বলেছি যে একটা লুপ, তাহলে টোটাল জিনিসটা এই এটার ভিতরে স্টেপ নাম্বার এ বি কে রাখা হয়েছে এই হোয়াইল লুপের ভিতরে। তাহলে এবং স্টেপ নাম্বার এ কোথায় আছে আমরা দেখব যে স্টেপ নাম্বার এ আছে এখানে এই জায়গাটায়, স্টেপ নাম্বার এ তে খুব কাজ কম আমাদের এবার। তাহলে স্টেপ নাম্বার এ তে দুইটা কাজ, শুধু কারেন্ট নান না হওয়া পর্যন্ত এটা চলতে থাকবে স্টেপ নাম্বার এ, কারণ এখানে বলা আছে যে স্টপ দিস প্রসেস যখন কোনো লেফট চাইল্ড নেই। তাহলে আমরা যদি বারবার লেফটে যেতে থাকি এবং নান পাই তখন আমাদের এই হোয়াইল লুপটা স্টপ হবে। তাহলে সেইভাবে শর্তটা সেট করেছে হোয়াইল কারেন্ট ইজ নট নান। এরপরে দুইটা কাজ যেটা আমরা একটু আগে বলেছি যে স্ট্যাকে পুশ করো এবং লেফটে যাও। তাহলে স্ট্যাকে পুশ করছে স্ট্যাক ডট পুশ কারেন্ট, স্ট্যাকে পুশ করলো এবং লেফটে গেল, কারেন্ট ইজ ইকুয়াল টু কারেন্ট ডট লেফট। তাহলে দুইটা কাজ শেষ। তাহলে এটা হচ্ছে স্টেপ অ্যালগরিদমের স্টেপ এ, এই স্টেপটা, এই স্টেপের কাজ এখানে হয়ে গেল। এরপরে আমাদের কাজটা কি, ব্যাক ট্র্যাকিং স্টেপের কাজ, তাই না? ব্যাক ট্র্যাকিং স্টেপে কি বলা আছে, ওয়াইল আমরা এই যে স্ট্যাকে যে নান না হলে এক্সিট করবে সেই জিনিসটা আমরা এখানে করেছি, আর এইখানে আমরা ওয়াইল লুপটাকে দিয়েছি স্ট্যাক এমটি না হওয়া পর্যন্ত। এটা স্ট্যাক এমটি হলে আর এই লুপটা ঘুরে কোনো লাভ নাই, কারণ এখানে মূল কাজ হচ্ছে ব্যাক ট্র্যাকিং মূল কাজ হচ্ছে স্ট্যাক থেকে পপ করো আর প্রসেস করো আর রাইট চাইল্ড আছে কিনা দেখো। তাহলে সেই ক্ষেত্রে স্ট্যাকে পপ করার কিছু না থাকলে আমরা এই লুপটা আমরা ঘুরাবো না, সেজন্য আমরা বলছি while not stack is empty, স্ট্যাক যখন এমটি না, এটা আমরা বলেছি। তো এই চেকিংটা করবে। এরপরে কি হবে, প্রথম কাজটা হচ্ছে আমরা যেটা বলেছি যে পপ করো, তাহলে এখানে কারেন্ট ইজ ইকুয়াল টু স্ট্যাক ডট পপ, তাহলে এখানে পপিং এর কাজ করছে। এবং এখন
এরপরে প্রিন্টিং এর কাজ করবো। প্রিন্ট করার আগে দেখবে যে অনেক সময় তো কারেন্টটা স্ট্যাক থেকে পপ করলে তো নানও পপ হতে পারে, যেমন একটু আগে আমরা যে নান কিন্তু পপ হয়েছে। সুতরাং এটা চেক করবো ইফ কারেন্ট, মানে ইফ কারেন্ট ইজ নট ইকুয়াল টু নান, এটা সংক্ষেপে লেখা হয়েছে ইফ কারেন্ট, মানে কারেন্ট যদি নান না হয় তাহলে প্রিন্ট কারেন্ট ডট, তাহলে প্রিন্ট করবো, তাহলে প্রিন্টের কাজটাও এখানে হয়ে গেল। পপের কাজ হলো, প্রিন্টের কাজ। এবার হচ্ছে আরেকটা চেকিং এর কাজে রাইট চাইল্ড আছে কিনা, রাইট চাইল্ড থাকলে কারেন্ট ইজ ইকুয়াল টু রাইট চাইল্ড, তাহলে আমরা দেখবো ইফ কারেন্ট মানে হচ্ছে কারেন্ট ইজ নট ইকুয়াল টু নান, এবং কারেন্ট ডট রাইট ইজ নট ইকুয়াল টু নান, তার মানে কারেন্টের একটা রাইট আছে, নট ইকুয়াল টু নান মানে হচ্ছে কারেন্টের রাইটে কেউ না কেউ আছে। তো এই দুইটা যদি সত্যি হয় তখন আমরা কি করবো, কারেন্ট ইজ ইকুয়াল টু কারেন্ট ডট রাইট। এবং আমরা তখন এই যে এইটা টোটালটা হচ্ছে স্টেপ নাম্বার বি আছে এই হোয়াইল লুপের মধ্যে, তখন এই স্টেপ নাম্বার বিটাকে আমরা কি করব, আমরা এটা হচ্ছে স্টেপ বি, অ্যালগরিদম স্টেপ বি, এই বি নাম্বার স্টেপ। এবং তখন কিন্তু এখানে বলছে যে কারেন্টকে রাইট চাইল্ড দিয়ে অ্যাসাইন করে এখানে কিন্তু রিটার্ন টু স্টেপ নাম্বার এ, স্টেপ নাম্বার এ তে রিটার্ন যেতে বলছে। সেই কারণে আমরা এখানে কিন্তু একটা ব্রেক দিয়ে দিচ্ছি যে এখন আর এই হোয়াইল লুপে ঘুরে কোনো লাভ নাই, কারণ হচ্ছে যে একটা রাইট চাইল্ড আছে, রাইট চাইল্ড থাকলে আমাকে আবার হোয়াইল লুপ ঘুরে এখান থেকে কাজ শুরু করতে হবে, স্টেপ এ তে ফেরত যেতে হবে। তো সেটা যাতে করতে পারি সেজন্য আমরা একটা ব্রেক দিলাম। তো ব্রেক যদি রাইট চাইল্ড পাই তাহলে এখানে ব্রেক হয়ে যাবে, প্রোগ্রাম আবার এখান থেকে শুরু হবে, এই হোয়াইলে থেকে আবার স্টেপ এর কাজ একইভাবে শুরু করবে। এইভাবে প্রোগ্রামটা কাজ করতে থাকবে এবং আমরা সুন্দরভাবে একটা ইন অর্ডারে যে ট্রিটাই আমরা দিব সেই ট্রিতে ইন অর্ডারে আমরা প্রিন্ট পাবো। এই ছিল প্রি অর্ডার এবং ইন অর্ডারের দুটি ফাংশন। এখন আমরা যেটা করব যে আমরা এটা প্র্যাকটিক্যালি আমাদের যে প্রোগ্রামটা আমরা লিখেছি সেখানে আমরা এটা রান করব। তাহলে এখানে আমরা যে প্রোগ্রাম যে দুটো ফাংশনের কথা বলেছি, প্রি অর্ডার ট্র্যাপ এবং ইন অর্ডার ট্র্যাপ, যে ফাংশনটা এখনই আমরা দেখলাম সেই ফাংশন দুটি লিখেছি। কিন্তু শুধু এই ফাংশন তো একা কাজ করতে পারবে না, আমাদের প্রথমে যেটা করতে হবে যে একটা স্ট্যাক লাগবে আমাদের। সেই স্ট্যাকটা আমরা আগে যেহেতু করেছি সেখান থেকে আমরা স্ট্যাকের যে অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ আমরা ডিফাইন করেছিলাম সেটাকে আমরা নিয়ে এসেছি। এবং একটু আগে আমরা যেটা দেখেছি যে আমাদের একটা বিন ট্রি নোড ক্লাস লাগে, তাহলে সেটা আমরা করেছি। এবং আমাদের ট্রি এর কিছু নোড ক্রিয়েট করতে হবে, নোড অবজেক্ট আমি যদি আরো স্পেসিফিক্যালি বলি, তাহলে এখানে কতগুলি নোড অবজেক্ট ক্রিয়েট করেছি এবং এদের মধ্যে একটা লিঙ্ক তৈরি করতে হবে। ঠিক আছে, সো এখানে আমরা যেভাবে লিঙ্কটা তৈরি করেছি, আমি যদি এটা ড্র করতে চাই তাহলে আমরা বলেছি যে এ হচ্ছে রুট, এই যে এখানে রুট ইজ ইকুয়াল টু এ বলা হচ্ছে, এ হচ্ছে রুট, এর লেফটে আমরা দিচ্ছি বি, এরপরে বি এর রাইটে হচ্ছে সি, এর লেফটে বি এর লেফটে ডি, আমরা এখানে যা লিখেছি সেটা আমরা জাস্ট ড্র করছি। বি এর রাইটে সি, এ এর রাইটে ই, ই এর লেফটে এফ, ই এর রাইটে জি। এরকম একটা ট্রি এখানে আমরা তৈরি করেছি এবং কম্পিউটারে ইমপ্লিমেন্ট করেছি। ঠিক আছে, তাহলে এগুলি সবগুলো লেফট রাইট সঠিকভাবে ক্রিয়েট করা হয়েছে, ট্রিটা হচ্ছে ঠিক এই ট্রিটা। এখন এখানে প্রি অর্ডার ট্র্যাপ আছে এবং ইন অর্ডার ট্র্যাপ আছে। এখন এটাকে আমাদের কল করতে হবে, কারণ আমরা জানি ফাংশন কল না করলে কাজ করে না। তাহলে প্রি অর্ডার ট্র্যাপ আমরা যেহেতু এ হচ্ছে রুট, এ দিয়ে আমরা কল করলাম, ইন অর্ডার ট্র্যাপ আবার এ দিয়ে কল করলাম। এখন বোঝার সুবিধার্থে আমরা দুইটা রান করব, এটাকে আমরা কমেন্ট করে রাখি প্রথমে ইন অর্ডার ট্র্যাপটাকে। তাহলে আমরা জানি যে প্রি অর্ডারকে খুব সহজে আমরা ভেরিফাই করতে পারবো, কারণ আমাদের অলরেডি মুখস্থ হয়ে গিয়েছে যে এ বি ডি সি ই এফ জি, এটা হবে আমাদের প্রিন্টটা আসবে। সো লেট আস চেক, আমরা এই যে এ বি ডি সি ই এফ জি, যেটা আমি বলেছিলাম যে এ বি ডি সি ই এফ জি, তাহলে সেটা প্রিন্ট হচ্ছে। তাহলে সঠিকভাবে এটা প্রি অর্ডারে প্রিন্ট করেছে আমাদের প্রি অর্ডার ফাংশন। এখন ইন অর্ডার রান করার আগে লেট আস চেক যে ইন অর্ডারে আসলে কিভাবে হবে। ইন অর্ডারে হবে ডিবিসি, তারপরে ইন অর্ডারে এ আসবে ডিবিসি এ, তারপরে হচ্ছে এফ ই জি,
DBCA FEG, এটা হচ্ছে আমাদের ইন অর্ডার। এখন আমরা যেটা করব, প্রি অর্ডারকে কমেন্ট করে দিয়ে ইন অর্ডারটাকে চালু করব, করে আমরা প্রোগ্রামটাকে রান করব। রান করলে আমরা যেটা লিখেছি সেটার সাথে মিলাই DBCA FEG। সুতরাং আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা এখানে লিখেছি সেভাবে প্রিন্ট করেছে, তার মানে বোঝা যাচ্ছে যে এটা সঠিক অর্ডারে প্রিন্ট করেছে। তাহলে আমরা যেটা এখানে শিখলাম, স্ট্যাক দিয়ে প্রি অর্ডার এবং ইন অর্ডার ট্রাভার্স করতে শিখলাম। এখন আমরা যেটা করব, আমাদের আরেকটা বাকি আছে, এটা একটু স্ট্যাক দিয়ে ইমপ্লিমেন্ট করাটা একটু ক্রিটিক্যাল, বাট স্টিল পসিবল। যেটা আমরা এখানে করেছি পোস্ট অর্ডার, সেটা আমরা দেখব। তাহলে পোস্ট অর্ডারে যে ব্যাপারগুলি হচ্ছে, পোস্ট অর্ডারের প্রথমে আমরা let us draw a random A, B, C, D, E, তাহলে আমরা একটা র্যান্ডম ট্রি আঁকলাম আমাদের আলোচনার সুবিধার্থে। সো এখানে প্রথমে যেটা, পোস্ট অর্ডারটা একটু ট্রিকি এই কারণে যে পোস্ট অর্ডার কখনোই লেফট এবং রুট শেষ হওয়ার আগে, লেফট এবং রাইট শেষ হওয়ার আগে রুটকে প্রসেস করে না। সো এইখানে একটা ট্র্যাক রাখতে হবে আমাদের, মানে কোনটার রাইট কে। সো সেই কারণে আমাদের অ্যালগরিদমটা আমরা দেখি কি করেছি। প্রথমে সেট কারেন্ট ইজ ইকুয়াল টু রুট, ডু দ্য ফলোইং রিপিটেডলি। এই স্টেপগুলি সবই আসলে আমাদের একটা, তার মানে while লুপের মধ্যে থাকবে। ওকে, সো প্রথমে যেটা করছি আমরা, রিপিটেডলি মুভ টু দ্য লেফট অফ দ্য কারেন্ট অ্যান্ড অন দ্য পাথ। রিপিটেডলি লেফটে মুভ করতে হবে, লেফটে মুভ করব আমরা, এবং মুভ করার সময় আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে ইফ কারেন্ট হ্যাজ এ রাইট চাইল্ড পুশ ইট অন টু দ্য স্ট্যাক। তাহলে প্রথমে আমরা দেখবো যে প্রথম কাজ, আমরা একটা নোডে আমি আসলাম, প্রথম কাজ হচ্ছে এই রাইট চাইল্ড আছে কিনা। যদি রাইট চাইল্ড থাকে তাহলে প্রথম কাজ হলো সেটাকে স্ট্যাকে পুশ করা। এরপর হচ্ছে দেন অলসো পুশ দ্য কারেন্ট অনটু দ্য স্ট্যাক। তাহলে আমরা এ থেকে যেহেতু শুরু করবো, এ হচ্ছে আমাদের প্রথম কারেন্ট, সো এ এর রাইট চাইল্ড আছে সি, সেটাকে আমরা স্ট্যাকে পুশ করবো, এবং একই সাথে এ কেও আমরা স্ট্যাকে পুশ করবো, দুইটাকে স্ট্যাকে পুশ করবো। ঠিক আছে, সো এইটা রিপিটেডলি করতে থাকবো। তাহলে রিপিটেডলি মানে এই কাজ শেষ যখন হবে তখন আমি বি তে চলে আসবো। তাহলে বি এর রাইট চাইল্ড আছে, বি এর রাইট চাইল্ড হচ্ছে ই, ই কে আমরা স্ট্যাকে পুশ করবো, আবার বি কেও স্ট্যাকে পুশ করবো, এভাবে চলতে থাকবে। তারপরে আবার বি এর লেফটে আসবো, বি এর লেফটে ডি আছে, ডি এর রাইটে যেহেতু কেউ নাই সুতরাং ডি কে আমরা সরাসরি স্ট্যাকে পুশ করবো। আবার এফ এ আসবো, এফ এর রাইটে যেহেতু কেউ নাই সুতরাং এফ কে আমরা সরাসরি স্ট্যাকে পুশ করবো। তাহলে এই হলো হচ্ছে আমাদের স্টেপ নাম্বার এ এর বিষয়। আচ্ছা, এখন স্টেপ নাম্বার এ কখন শেষ হবে? যখন হচ্ছে এই আসলে লেফটে যাওয়ার কোনো রাস্তা নাই, তখন কি হবে? তখন লেফটে যাওয়ার রাস্তা না থাকলে যেটা হবে, পপ ফ্রম দ্য স্ট্যাক এন্ড অ্যাসাইন ইট টু কারেন্ট। তাহলে স্ট্যাক থেকে পপ করব এবং সেটাকে আমরা কি করব, কারেন্টের ভিতরে অ্যাসাইন করব। তাহলে স্ট্যাক থেকে আমরা পপ করলাম কাকে? এফ কে। এফ কে পপ করলাম এবং এফ কে পপ করে আমরা কারেন্টে অ্যাসাইন করলাম। ফাইন, তাহলে এই কাজটা শেষ হয়ে গেল, ছোট্ট একটা কাজ। এরপরে কি হবে? এরপরে আমাদের দুই জায়গায় দুইটা কাজ করতে হবে, যে এফ এর রাইট চাইল্ড আছে, এটা সি, সি এবং ডি নাম্বার স্টেপ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই যে যেটাকে আমরা কারেন্টে রাখলাম, যে পপড এলিমেন্ট, ইফ দ্য পপড আইটেম হ্যাজ এ রাইট চাইল্ড, এটা যদি রাইট চাইল্ড, তাহলে এখানে একটা কাজ করতে হবে আমাদের, সেটা হলো আমরা দেখি যে রাইট চাইল্ড আছে কিনা। রাইট চাইল্ড না থাকলে কি হবে সেটা দেখি, কারণ রাইট চাইল্ড থাকলে কি হবে সেটা আমরা যখন রাইট চাইল্ড থাকবে তখন দেখবো। কারণ আমাদের এফ এবং ডি এর রাইট চাইল্ড নাই, আমাদের এখানে এসে রাইট চাইল্ড আছে বা এখানে এসে রাইট চাইল্ড থাকবে। ওকে, সো আমরা যেটা করব, যে রাইট চাইল্ড এখানে নাই, আমার এফ এর কোন রাইট চাইল্ড নাই, সুতরাং আমরা এলস এ চলে আসবো, ডি নাম্বার স্টেপে। এলস প্রিন্ট কারেন্টস ডাটা এন্ড সেট কারেন্ট অ্যাজ নান। তার মানে এর যদি রাইট চাইল্ড না থাকে তাহলে আমি এখন, এফ এর কোনো রাইট চাইল্ড নাই, আবার এফ এর তো লেফটও নাই, কারণ এফ এর লেফট থাকলে আমরা তো আসলে স্টেপ নাম্বার এ তে থাকতাম। সুতরাং এখন আমরা কিন্তু এফ কে
প্রিন্ট করতে পারি এবং কারেন্টকে আমরা কি করে দিব, তাহলে আমরা আউটপুটে যাই, এফ কে আমরা প্রিন্ট করব এবং কারেন্টকে আমরা কিন্তু নান বানাই দিব। ঠিক আছে, তাহলে আবার আমরা কোথায় ফেরত আসবো, এবং আমরা আবার শুরু থেকে স্টেপ এ থেকে শুরু করব, যে কারেন্ট যদি নান, স্টেপ এ তে আমরা দেখবো যে কারেন্ট হচ্ছে নান, কারণ স্টেপ এ এর একটা শর্ত হচ্ছে কারেন্ট নান হতে পারবে। সো কারেন্ট যেহেতু নান, সুতরাং আমরা স্টেপ বি তে চলে আসব। স্টেপ বি তে কি, পপ ফ্রম দ্য স্ট্যাক এন্ড অ্যাসাইন ইট টু দ্য কারেন্ট। তাহলে আবার স্টেপ বি তে এই যে ডি কে পপ করা হবে এবং ডি কে অ্যাসাইন করা হবে কারেন্টে। কারেন্ট অ্যাসাইন করার পরে ডি এর রাইট চাইল্ড নাই, সুতরাং স্টেপ নাম্বার ডি তে আসবে। ডি তে আসলে কি প্রিন্ট হবে, আবার কারেন্ট নান হবে, কারেন্ট নান। ওকে, সো কারেন্ট নান হলে এ নাম্বার স্টেপ স্কিপ করে আবার লুপ, এখানে টোটালটাতে লুপে আছে, এ নাম্বার স্টেপ স্কিপ করে আবার বি নাম্বার স্টেপে আসবে, বি নাম্বার স্টেপে এসে আবার বি কে পপ হবে, বি কে পপ হবে এবং বি কে পপ হওয়ার পরে আমাদের যেটা হবে যে এই বি এর রাইট চাইল্ড আছে, এই সি নাম্বার স্টেপটা এখন আমরা বুঝতে পারবো। তাহলে বি এর রাইট চাইল্ড আছে, চেক করে দেখলে আমরা পাবো যে বি এর রাইট চাইল্ড আছে। তো যখন বি এর রাইট চাইল্ড থাকবে তখন একটা ঝামেলা, যে আমার হচ্ছে এই রাইট চাইল্ডের কাজ আগে করতে হবে, বি এর কাজ কিন্তু আমি করতে পারবো না। একটু খেয়াল করে দেখো যে একটু আগে যখন আমাদের রাইট চাইল্ড ছিল না, তখন কিন্তু আমরা এফ ডি এর কাজ আমরা করতে পেরেছি, এফ ডি কে ডাইরেক্টলি আমরা প্রিন্ট করেছি, কিন্তু আমরা কিন্তু বি এর ক্ষেত্রে সেই কাজটা করতে পারবো না। কারণ হচ্ছে যে বি এর রাইট চাইল্ড আছে। এই কারণে আমরা যেটা করব, যে যদি বি এর রাইট চাইল্ড থাকে তার মানে সেই রাইট চাইল্ডটা বি এর আগে স্ট্যাকে পুশ করে রাখছি আমরা, কারণ আমরা এভাবে কাজটা করছি। সেজন্য আমরা জানি যে যখন এটা রাইট চাইল্ড আছে তখন স্ট্যাকের শেষে, এবং স্ট্যাকের শেষে যে রাইট চাইল্ড আছে আমরা চেক করে দেখব যে বি এর রাইট চাইল্ড যদি স্ট্যাকের টপে যে আছে সেটা সমান হয়, হুইচ ইজ কারেক্ট। এখানে বি এর রাইট চাইল্ড হচ্ছে ই এবং স্ট্যাকের টপেও আছে ই। তখন আমরা যেটা করব, একটা অদ্ভুত কাজ করব, সেটা হচ্ছে স্ট্যাকের টপটাকে রিমুভ করব এবং বিটাকে স্ট্যাকে রাখবো এবং কারেন্ট সমান সমান এই বি এর রাইট বানাবো। তার মানে কি হবে, স্ট্যাকে থেকে ইটা উঠে যাবে, ইটা উঠে যাবে এবং বিটাকে আমরা স্ট্যাকে রাখবো এবং আমরা কারেন্ট সমান সমান বি এর রাইট হুইচ ইজ ই বানাবো। উদ্দেশ্য কি, এই ই বানায় আবার এই ই এর জন্য, কারণ ই এর এখানে তো একটা বড় সাবট্রি থাকতে পারে, তাহলে সেই সাবট্রিটার জন্য আমাদের স্টেপ নাম্বার এ এর সাহায্য লাগবে। তাহলে এখন দেখো, এর আগে এফ আর ডি এর ক্ষেত্রে যখন আমরা এই স্টেপ নাম্বার এ তে আসছিলাম তখন আমরা কারেন্ট নান নিয়ে আসছিলাম, কিন্তু এখন কিন্তু কারেন্ট ইজ ইকুয়াল টু ই নিয়ে আমরা যেটা হবে, এই স্টেপ নাম্বার সি থেকে আবার ব্যাক করে স্টেপ নাম্বার এ তে ফিরে আসবে। এ তে ফিরে এসে আবার সে একই কাজ করবে, কি করবে, দেখবে যে ই এর রাইট চাইল্ড আছে, ই এর রাইট চাইল্ড থেকে ই এর রাইট চাইল্ড কে স্ট্যাকে রাখবে এবং ই কেও স্ট্যাকে রাখবে। যেহেতু ই এর রাইট চাইল্ড নাই, সুতরাং যেটা হবে ই স্ট্যাকে বসে যাবে। তাহলে ই স্ট্যাকে বসে গেলে স্টেপ নাম্বার বি তে কি হবে, স্টেপ নাম্বার বি তে, এবং ই এর রাইটে আর লেফটে আর যাওয়ার জায়গা নেই, সুতরাং এই স্টেপ নাম্বার এ শেষ হয়ে যাবে। স্টেপ নাম্বার বি তে আসবে, বি তে আসলে কি, বি এর কাজ কি আমাদের নিশ্চয় মনে আছে, বি এর কাজ হচ্ছে এটাকে পপ করা এবং এটাকে প্রিন্ট করা, আর কোনো, সরি প্রিন্ট করা না, বি এর কাজ হচ্ছে শুধু পপ করা, পপ করে এটা কারেন্টের মধ্যে অ্যাসাইন করা, কারেন্টের মধ্যে অ্যাসাইন হবে। এবং এইখানে হচ্ছে ই এর যেহেতু রাইট চাইল্ড নাই, সুতরাং সি নাম্বার স্টেপটা স্কিপ করে ডি নাম্বার স্টেপে আসবো। ডি নাম্বার স্টেপে এসে আমাদের কাজটা কি থাকে, কাজটা থাকে ই কে প্রিন্ট করা এবং কারেন্টকে নান বানানো। কারেন্ট যখন নান থাকে তখন স্টেপ নাম্বার এ কাজ করে না, কারণ স্টেপ নাম্বার এ আমরা একটু আগে দেখবো যে while কারেন্ট ইজ নট ইকুয়াল টু নান, এটা হচ্ছে শর্ত। ওকে, তখন স্টেপ নাম্বার বি তে চলে আসে। স্টেপ নাম্বার বি এর কাজটা হচ্ছে স্ট্যাক থেকে পপ করা, স্ট্যাক থেকে আমরা বি কে পপ করব। তাহলে আমরা স্ট্যাক থেকে বি কে পপ করে কারেন্টের অ্যাসাইন করলাম, যে যেটা বলা আছে অ্যাসাইন টু কারেন্ট। এবার
হ্যাঁ, এবার যেটা হবে তাহলে আমরা ই প্রিন্ট করেছি, তাহলে স্ট্যাকে আমরা যেটা দেখবো যে বি আমরা পাচ্ছি এবং বি এর রাইট চাইল্ড আছে, কিন্তু আমরা একটু খেয়াল করে দেখো যে বি এর রাইট চাইল্ড ইজ ই এবং স্ট্যাকের টপে কিন্তু ই নাই, স্ট্যাকের টপে এ আছে। সুতরাং যেটা হবে যে এই শর্তটায় সি নাম্বার স্টেপ কাজ করবে। কারণ সি নাম্বার স্টেপে দুইটা জিনিস, একটা হচ্ছে যে এর যেটাকে পপ করলাম কারেন্টের ভিতর যে আছে তার রাইট চাইল্ড থাকতে হবে এবং তার রাইট চাইল্ড সমান স্ট্যাকের টপ হতে হবে, which is not the case here. তাহলে আমরা সি নাম্বার স্টেপ স্কিপ করে আমরা ডি নাম্বার স্টেপে চলে আসবো। ডি নাম্বার স্টেপে আমরা সিম্পল কাজ করি যে কারেন্টে যে আছে সেটাকে আমরা প্রিন্ট করি এবং কারেন্ট সমান আমরা কি করি নান বানাই, ফাঁকা। কারেন্ট যখন ফাঁকা থাকে স্টেপ নাম্বার এ কাজ করে না, স্টেপ নাম্বার এ কাজ করে না, তখন যেটা হয় স্টেপ নাম্বার বি থেকে স্ট্যাকে সিম্পলি স্ট্যাক থেকে পপ হয়ে কারেন্টের সমান, তাহলে স্ট্যাক থেকে পপ হয়ে কারেন্টের সমান হবে। এবং যেটা হবে যে সি নাম্বার স্টেপে আসবো আমরা, সি নাম্বার স্টেপে চেক করবে যে এর রাইট চাইল্ড আছে কিনা, হুইচ ইজ ইয়েস, এর রাইট চাইল্ড আছে। এর রাইট চাইল্ড থাকলে যেটা চেক করবে যে এর রাইট চাইল্ড কি স্ট্যাকের টপের সমান, অ্যান্সার ইজ ইয়েস। তখন এইখানে অদ্ভুত কাজ করবে, যে অদ্ভুত কাজটা হচ্ছে এরকম যে সি কে পপ করো, সরি সি কে পপ করো আর কারেন্টের ভিতর যে আছে তাকে স্ট্যাকের মধ্যে রাখো, এবং যাকে স্ট্যাকের মধ্যে রাখলাম মানে যে এখন কারেন্ট আছে সেই এ কে সেট করতে হবে এর লেফট চাইল্ড, তার মানে সি। তাহলে এই কাজ করার পরে আবার সে কোথায় ফিরে আসবে, সে হচ্ছে স্টেপ নাম্বার এ তে ফিরে আসবে। স্টেপ নাম্বার এ তে এসে খেয়াল করে দেখো যে আবার এখানে একটা সাবট্রি, এই সাবট্রির জন্য একইভাবে কাজ করবে। কি কাজ করবে, যে এর রাইট চাইল্ড আছে কিনা দেখবে, সি এর রাইট চাইল্ড, সি এর রাইট চাইল্ড যদি থাকে তাহলে এইচ, ইয়েস আছে, এইচ কে স্ট্যাকে রাখে, আবার সি কেও স্ট্যাকে রাখে। এবার আবার সি এর লেফটে চলে আসবে, which is জি, জি এর রাইট চাইল্ড নাই, জি এর রাইট চাইল্ড না থাকলে জি কে স্ট্যাকে রাখে। এরপরে যেহেতু জি এর লেফট চাইল্ড নাই, আবার স্টেপ নাম্বার বি তে চলে আসবে। তাহলে স্টেপ নাম্বার বি তে আমাদের কাজ কি, স্ট্যাকের টপকে আমরা পপ করে ফেলি আমরা, এবং অ্যাসাইন করি আমরা কোথায়, কারেন্টে। এবার দেখার পালা যে কারেন্টে কোনো রাইট চাইল্ড আছে কিনা, রাইট চাইল্ড নাই, সুতরাং কোনো ঝামেলা নাই, সুতরাং স্টেপ নাম্বার ডি তে চলে আসবে। ডি তে হচ্ছে কারেন্টে যে আছে তাকে আমরা প্রিন্ট করি, প্রিন্ট করার পরে আমরা কারেন্টকে নাই বানাই দিই। কারেন্ট যখন নাই থাকে তখন স্টেপ নাম্বার এ কাজ করে না, স্টেপ নাম্বার বি তে আসি, বি তে এসে সি কে পপ করো, সি কে পপ করার পরে এবার স্টেপ নাম্বার সি তে এসে আমরা দেখবো যে সি এর রাইট চাইল্ড আছে কিনা, which is yes, সি এর এটা তো পপ হয়ে গেছে, সি কে আমরা পপ করেছি, সি এর রাইট চাইল্ড আছে এইচ, এবং সি এর রাইট চাইল্ডে স্ট্যাকের টপে দেখা যাচ্ছে এইচ। তাহলে এখন আবার সেই একই কাজটা হলো যে এইচটাকে পপ করো, এইচটাকে পপ করে সি কে রাখো, এবং সি এর রাইট চাইল্ড হুইচ ইজ এইচ তাকে আবার কারেন্টের ভিতর অ্যাসাইন করবো। তাহলে এইচ কারেন্টের ভিতরে অ্যাসাইন হয়ে গেল। এখন যেটা হবে যে আবার এটা স্টেপ নাম্বার সি থেকে স্টেপ নাম্বার এ তে আসে, এ তে এসে সে আবার এইচ এর যেহেতু কোনো রাইট চাইল্ড নাই সেহেতু এইচ কে আবার সে স্ট্যাকে রাখবে, এবং এইচ কে আবার স্ট্যাকে রাখার পরে সে কি করবে, এখানে যেহেতু এইচ এর লেফটে আর যাওয়ার জায়গা নেই সেহেতু সে স্টেপ নাম্বার বি তে আসবে। স্টেপ নাম্বার বি সিম্পল, যেটাকে স্ট্যাকে রাখা হয়েছিল সে পপ হবে, পপ হয়ে কারেন্টে অ্যাসাইন হবে, কারেন্টে অ্যাসাইন হওয়ার পরে আবার সে স্টেপ নাম্বার বি শেষ, এবার স্টেপ নাম্বার সি তে আসি, সি তে এসে দেখবে যে এর কোনো রাইট চাইল্ড নাই, তাহলে এই এবার সি থেকে স্টেপ নাম্বার সি থেকে স্টেপ নাম্বার ডি তে চলে আসবে, ডি হচ্ছে সিম্পল, এটা হচ্ছে এইচ কে প্রিন্ট করা। রিমেম্বার এই যে এতগুলি কাজ আমরা করছি এটার কারণ কি, কারণ হচ্ছে যে স্ট্যাকে যে আছে স্ট্যাকে তখনই থাকে যার লেফট চাইল্ড নাই, স্ট্যাকের টপে যে থাকে। তো সেটা যখন আমরা দেখেছি তখন আমাদের খেয়াল করতে হয় এর রাইট চাইল্ড আছে, কারণ লেফট চাইল্ড না থাকলেই হবে না, একজনের রাইট চাইল্ডও থাকতে পারবে। যখন লেফট এবং রাইট কমপ্লিট হচ্ছে তখনই আমরা এইচ এর মানে একটা রুট বা একটা নোডের কাজ করতে পারবো, সেই কারণে আমরা এভাবে চেকিং গুলো করছি। তাহলে এইচ যখন আমাদের প্রিন্ট হবে তখন এই কারেন্ট নান বানিয়ে দেবো আমরা,
তখন যেটা হবে যে এখানে আবার স্টেপ নাম্বার এ তে আসবে, কারেন্ট নান থাকলে স্টেপ নাম্বার এ এর কাজ নাই, তখন স্ট্যাক থেকে পপ হবে, স্ট্যাক থেকে পপ হবে সি, সি কে আমরা স্ট্যাক থেকে তুলে ফেলি, স্ট্যাক থেকে পপ হলো সি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সি এর রাইট চাইল্ড আছে, সি এর রাইট চাইল্ড আছে এবং রাইট চাইল্ড স্ট্যাকের টপের সমান না, সুতরাং এখানে স্টেপ নাম্বার সি এর শর্তটা পুরোপুরি সঠিক না, যদিও রাইট চাইল্ড আছে কিন্তু রাইট চাইল্ডটা স্ট্যাকে নাই। সুতরাং আমরা ডি নাম্বার স্টেপে চলে আসবো, ডি নাম্বার স্টেপে এসে আমরা সি কে প্রিন্ট করতে পারবো। খেয়াল করে দেখো এই যে স্ট্যাকের টপে আমরা এইচ পেলাম না, তার মানে হচ্ছে এইচ কে আগে প্রসেস করা হয়ে গেছে, এই কনফার্মেশনটা আমরা নিলাম, সেই কারণে এই পুরো প্রসেসটা আসলে এইভাবে কাজ করছে, যে স্ট্যাকের টপে যদি এই সি এর রাইটটা যখন স্ট্যাকের টপে নেয় তার মানে সি এর লেফট রাইট শেষ, তখনই কেবল আমরা সি কে আমরা এখানে প্রসেস করতে পারছি। তাহলে এখন দেখো সি কে প্রিন্ট করার পরে এটা নান হয়ে যাবে, এবং এরপরে নান থাকলে এ নাম্বার স্টেপ কাজ করবে না, বি নাম্বার স্টেপে আসবে, বি নাম্বার স্টেপে এসে কি হবে, এ কে পপ করবে, এ কে পপ করার পরে আবার এখানে এসে দেখবে যে এ রাইট চাইল্ড আছে কিন্তু আসলে স্ট্যাকে এ রাইট চাইল্ড নাই, তার মানে সিটা আসলে প্রসেস করা হয়ে গেছে, তখন স্টেপ নাম্বার এই স্টেপ থেকে এই ডি স্টেপে আসবে, ডি স্টেপে এসে এ কে সে প্রিন্ট করবে এবং স্ট্যাকের ভিতরে নান থাকবে, এবং যেহেতু এখানে একটা একটা কন্ডিশন আমরা দিয়েছি প্রোগ্রাম শেষ করার, সেটা হচ্ছে একদম শেষে, লেট মি শো ইউ, যে যদি লেন স্ট্যাক হচ্ছে 0-র চেয়ে কম বা 0-র সমান হয় তাহলে ব্রেক, তাহলে এই শর্তে এই যে স্ট্যাকে আমরা দেখতে পাচ্ছি কিছুই নাই, এই অবস্থায় টোটাল প্রোগ্রামটা কিন্তু হল্ট করবে। সো এই ছিল আমাদের টোটাল অ্যালগরিদম, আমরা যুক্তি সহ এই অ্যালগরিদমটা বুঝতে পারলাম। এখন আমরা যেটা করব যে এই অ্যালগরিদমটা আমরা জাস্ট ইমপ্লিমেন্ট করব, প্রত্যেক স্টেপটাই আমরা বুঝতে পেরেছি যে কোন স্টেপে কি করছে অ্যাকচুয়ালি, সো সেটাকে আমরা মাথায় রেখে কাজ করব। তাহলে প্রথমে যেটা করেছে যে আমরা দেখি যে এখানে একটা এক্সট্রা চেকিং রেখেছে, যদি মানে ট্রি বলতে কিছু না থাকে তাহলে খামাখা এসব কাজ করে কোনো লাভ নাই, ইফ রুট ইজ নান রিটার্ন। এরপর এখান থেকে আমাদের মূল অ্যালগরিদমটা শুরু, তাহলে কারেন্ট ইজ ইকুয়াল টু রুট, এরপরে হচ্ছে এবিসিডি ই এই স্টেপস গুলি এই এর মধ্যে আছে। ওকে, সো আমরা দেখি যে স্টেপ নাম্বার এ তে যেটা ছিল, স্টেপ নাম্বার এ তে আমরা কয়েকটা কাজ করছিলাম, এতে আমরা যেটা করছিলাম যে আমরা দেখব যে এটা রিপিটেডলি করতে থাকবে, তার মানে কারেন্ট নান না হওয়া পর্যন্ত। কারেন্ট কখন নান হবে, যখন লেফটে কেউ নাই, সো কারণ আমরা প্রত্যেকবার কারেন্ট ইজ ইকুয়াল টু কারেন্ট ডট লেফট করছি, এটাই হচ্ছে এই স্টেপের, এটা হচ্ছে এ নাম্বার স্টেপ, এই স্টেপের মূল কাজ লেফটে যাওয়া। কিন্তু লেফটে যাওয়ার সময়, লেফটে যাওয়ার আগে আমাদেরকে দুইটা কাজ করে আসতে হয়, যে কারেন্টের রাইটে কেউ আছে কিনা, ইফ কারেন্ট ডট রাইট ইজ নট নান, তার মানে কারেন্টের রাইটে যদি কেউ থাকে তাহলে স্ট্যাক ডট পুশ কারেন্ট ডট রাইট, স্ট্যাকে আমরা একটু আগে দেখেছি যে স্ট্যাকে কারেন্টের রাইটটা পুশ করেছি, তো রাইটটা পুশ করার পরে সিম্পলি কোনো চেকিং ছাড়াই আমরা কারেন্টটাকে পুশ করে দিই স্ট্যাকে, যেটা আমরা দেখেছি স্ট্যাক ডট পুশ কারেন্ট। তাহলে এখানে টোটাল 3টা কাজ, যদি রাইটে কেউ থাকে রাইট কেসটাকে পুশ করো, আর নিজে কেসটাকে পুশ করো, এবং লেফটে যাও, এই 3টা কাজ এই নাম্বার স্টেপের কাজ আমরা 3টা করলাম। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে বি নাম্বার স্টেপ, খুবই ছোট স্টেপ, সবচেয়ে ছোট স্টেপ, এটা বি নাম্বার স্টেপের কাজ হচ্ছে স্ট্যাক থেকে পপ করো এবং এটা কারেন্টে আছে, শেষ, বি নাম্বার স্টেপের কাজ শেষ। এবার আমরা দেখতে পাচ্ছি সি নাম্বার স্টেপে যেটা হচ্ছে কয়েকটা কাজ আছে এখানে আমাদের, আমাদের এখানে দেখতে হয় যে স্ট্যাকের, লেট মি ইরেজ, আই থিংক এটা ইরেজ করলে সমস্যা হবে না আপাতত। সো এই লাইনটা বেশ লম্বাই চেকিং এর, এখানে আমাদের দেখতে হয় স্ট্যাক এমটি কিনা, কারণ স্ট্যাক এমটি থাকলে এগুলি কোনো কাজ করে কোনো লাভ নাই। সো স্ট্যাক এমটি কিনা সেটা দেখেছি আমরা, কারেন্ট ডট রাইটে কেউ আছে কিনা, এটা হচ্ছে প্রথম কথা, কারেন্ট ডট রাইটে কেউ আছে কিনা, এবং কারেন্ট ডট রাইটে যে আছে সে কি স্ট্যাকের সবচেয়ে উপরে আছে কিনা। স্ট্যাক ডট পিক হচ্ছে স্ট্যাক থেকে স্ট্যাকের উপরে কি আছে সেটা দেখে, পিক মানে উকি মারা, স্ট্যাকের সবচেয়ে উপরে কি আছে সেটা দেখে এবং সেটাকে পপ করে। এটা পাইথনের যেহেতু আমরা লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করছি, এটা খুব সহজ একটা, এ যদি একটা
পাইথন লিস্ট হয়, তাহলে এ -1 দিলে সবচেয়ে শেষের এলিমেন্ট কে আছে, -1 ইন্ডেক্স দিয়ে এটা বের করা যায়। সো এটাই আমরা ইমপ্লিমেন্ট করেছি আমাদের প্রোগ্রামের মাধ্যমে। সো সুতরাং পিক ফাংশনের কাজ হলো এটা, যে -1 ইন্ডেক্স দিয়ে সে শুধু লাস্টের এলিমেন্টে কি আছে, স্ট্যাকের টপে সবচেয়ে শেষে কি আছে সেটা দেখে, এবং সেটা যদি কারেন্ট ডট রাইট এর সমান হয় তাহলে আমাদের এই কাজগুলি করতে হবে। কি কি কাজ, যেটা আমরা একটু আগে দেখেছি, যে স্ট্যাক থেকে পপ করব, তারপরে কারেন্টটাকে স্ট্যাকে পুশ করব, স্ট্যাক ডট পুশ ইজ ইকুয়াল টু কারেন্ট, এবং কারেন্টটাকে ভিতরে চেঞ্জ করে কারেন্ট ইজ ইকুয়াল টু কারেন্ট ডট রাইট। একটু আগে আমরা এই কাজগুলি করেছি, আমাদের মনে থাকার কথা। স্ট্যাক থেকে রাইটটাকে পপ করব, তারপরে কারেন্টটাকে স্ট্যাকে পুশ করব, স্ট্যাক ডট পুশ ইজ ইকুয়াল টু স্ট্যাক ডট পুশ কারেন্ট, এবং কারেন্টটাকে সেট করব হচ্ছে কারেন্টের রাইটে, যেটাকে স্ট্যাক থেকে পুশ করছে, কারেন্ট ইজ ইকুয়াল টু কারেন্ট ডট রাইট। তাহলে এই টোটালটা হলো আমার স্টেপ নাম্বার সি। তাহলে স্টেপ নাম্বার ডি তে আসি আমরা। স্টেপ নাম্বার ডি হচ্ছে খুবই সহজ, একটু আগে আমরা দেখেছি, এটা হচ্ছে শুধু সিম্পলি প্রিন্ট করা। তাহলে এগুলি যদি কোনোটাই না হয় তাহলে স্টেপ নাম্বার ডি তে চলে আসবো আমরা। স্টেপ নাম্বার ডি তে কি, শুধু প্রিন্ট কারেন্ট ডট ডাটা এবং কারেন্টকে নান করা, দুইটা আমরা একটু আগে রিপিটেডলি করেছি, সেটা আমরা জানি। তাহলে প্রিন্ট কারেন্ট ডট ডাটা, কারেন্ট ইজ ইকুয়াল টু নান। এবং ফাইনালি ই নাম্বার স্টেপ আমরা দেখতে পাচ্ছি, স্টপ ইফ নাথিং ইন দ্য স্ট্যাক। তাহলে এইটা আমরা ফাইনালি আমরা যেটা করছি, যে ই নাম্বার স্টেপ, এটা হচ্ছে ই নাম্বার স্টেপ, যেখানে আমরা চেক করেছি ইফ লেন স্ট্যাক ইজ লেস দেন অর ইজ ইকুয়াল টু 0, তাহলে ব্রেক। তাহলে এই ছিল আমাদের অ্যালগরিদমের টোটাল ইমপ্লিমেন্টেশন। এখন আমরা যেটা করব, যে এটা যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাবো এটা ঠিক মতো কাজ করছে কিনা। তাহলে একইভাবে এখানে আমাদের স্ট্যাকের একটা ক্লাস আছে, স্ট্যাক ক্লাস আছে, এখানে আমরা দেখছি বিন ট্রি ক্লাস আছে, এবং একইভাবে এখানে আমরা একটা ট্রি ইমপ্লিমেন্ট করেছি, এবং এখানে আমাদের একটু আগে যে ফাংশনটা নিয়ে আমরা আলোচনা করলাম সেই ফাংশনটা পোস্ট অর্ডার ট্র্যাপ আছে, এবং এই পোস্ট অর্ডার ট্র্যাপকে আমরা এখান থেকে কল করেছি। সো টু আন্ডারস্ট্যান্ড দ্য আউটপুট অফ দ্য প্রোগ্রাম, আমরা যেটা করব, যে এইখানে যে ট্রিটা ছিল আমাদের আগের ট্রিটাই, এটা রুট হচ্ছে এ, এখানে আমরা দেখতে পাচ্ছি রুট এ, এবং এ লেফটে আছে বি, বি এর লেফটে আছে ডি, বি এর রাইটে আছে সি, এর রাইটে আছে ই, ই এর লেফটে এফ, ই এর রাইটে হচ্ছে। তাহলে এটাকে আমরা এটাকে রান করার আগে আমরা দেখি যে পোস্ট অর্ডারে কিরকম প্রিন্ট হওয়ার কথা। পোস্ট অর্ডারে হওয়ার কথা ডিসিবি, ডিসিবি এফ জি ই এ, কারণ হচ্ছে এটার লেফট রাইট প্রথমে প্রিন্ট হবে ডিসি, তারপরে এটার বি হবে, তারপরে এর লেফট শেষ, এবার এর রাইটে আসবে, এর রাইটে এসে আবার এটার প্রথমে লেফট প্রথমে, তারপরে রাইট প্রথমে, সুতরাং এফ, তারপরে এফ, তারপরে জি, তারপরে ই, তারপরে এ, সুতরাং ডিসিবি এফ জি ই এ, এটা হচ্ছে প্রিন্ট হওয়ার কথা। লেট আস চেক যেটা ঠিক মতো কাজ করছে কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিসিবি এফ জি ই এ, তার মানে আমাদের স্ট্যাক দিয়ে আমরা যেটা ইমপ্লিমেন্ট করেছি সেটা ঠিকঠাক মতো প্রিন্ট করতে পারছি। তো এখানে আমাদের আলোচনা শেষ।